ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 53। প্রণয় ও শুদ্ধ মদে নেশে পুরোপুরি আউট। তাদের অবস্থা বর্তমানে আর দেখার অবস্থা নেই। তাদের সেন্স নেই বললেই চলে। দুজনেই বার কাউন্টারে মাথা এলিয়ে দিয়ে বিড়বিড় করে কিছু বলছে। তাদের পাশের টুলে গালে হাত দিয়ে বসে আছে জাবেদ। বেচারা বার টেন্ডার বলদের মতো ঠায় দাঁড়িয়ে সবার মুখে দিকে তাকাচ্ছে। জাবেদের চেহারার করুণ দশা দেখে দূরে দাঁড়িয়ে থাকা গার্ডের বেশি মায়া লাগলো। সে এগিয়ে এসে দাঁড়ালো জাবেদের সামনে। নত সমস্তে কিছুটা ইতস্ত কণ্ঠে বলল, স্যার, ওনাদের হুঁশ ফেরানোর ব্যবস্থা করুন, না হলে পরে বস বলবে আপনি ওনার সময় নষ্ট করেছেন। পরে সব দোষ আপনারই হবে স্যার। দেখা গেল এই অপরাধে বস আপনাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিল। তার আগে একবার কিন্তু দিয়েও ছিল। গার্ডের কথায় কপালে থেকে হাত সরিয়ে বুড়ো কুচকে তার দিকে তাকালো জাভেদ। গার্ডের বলা দৃশ্যটা মনে পড়তে ভয়ে জাভেদের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। সে বুকে থুতু দিয়ে গার্ডকে ধমকে বলল, তোর চাকরি খেয়ে দিব জানিস, তুই আমাকে ভয় দেখাস। জাবেদের হুমকিতে ভয়ে কাচুমাচু হয়ে গেল গার্ডটা। জাবেদ নিজের বা হাতের কবজি দিয়ে ঘড়ির দিকে দেখলো, 1টা বাজতে মাত্র 8 মিনিট বাকি। আর দুই দুই 2.5 অথবা 3 ঘন্টার মধ্যে সেহরি। তার আগে যেভাবে হোক স্যারকে ঠিক করতে হবে, কারণ তার গাফিলতির কারণে যদি প্রণয় কালকে রোজা মিস হয়ে যায় তাহলে আর দেখতে হবে না। তার হিটার বস নিশ্চয়ই তাকে গরম তেলে ভেজে চায়ে চুবিয়ে খেয়ে ফেলবে। এসব চিন্তা করে ধরফড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সে। ভয় ভীতি সবকিছু ছুঁড়ে ফেলে দিল একপাশে। 10 মিনিটের মধ্যে গ্লুকোজ আর ওআরএস, লবণ, চিনি, লেবু, পানি ভর্তি বড় বড় 4টা গ্লাস ভর্তি ট্রে নিয়ে ছুটে এলো জাবেদ। ট্রেগুলো কাউন্টের উপর রেখেই দুজন গার্ডকে ডেকে বলল, স্যারকে ধরো। গার্ড দুটো একের পর এক মুখের চাওয়াচাই করে খাম্বার মতো দাঁড়িয়ে রইল। ইনস্ট্রাকশন ফলো করতে না দেখে বিপরীতে বিরক্ত হলো জাবেদ। ধমকে বলল, কি হলো? স্যারকে ধরো। গার্ড দুটোর মধ্যে একটু মাথা নিচু করে বলল, সরি স্যার, কিন্তু বস যদি পরে বকাঝকা করেন। ভয় তো জাবেদেরও হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এগুলো না করলেও পরে যে কপালে শনি, রুহু, কেতু একসাথে নাচানাচি করবে। তাই নিজের ভয়কে চেপে রেখে জাবেদ সাহসী কণ্ঠে গার্ডদের অর্ডার দিয়ে বলল, আমি বলছি স্যারকে ধরো। স্যার কিছু বলে আমি দেখব। গার্ড দুটো আর তর্কে জড়ালো না, কারণ জাবেদ ইনস্ট্রাকশন ফলো করা তাদের ডিউটি। গার্ড দুটো প্রণয়ের 2 বাহু ধরে সোজা করে বসালো। প্রণয়ের হুঁশ আছে, তবে একটু একটু। জাবেদ ভয়ে ভয়ে ওআরএস ভর্তি জলের গ্লাসটা নিয়ে এগিয়ে এলো প্রণয়ের কাছে। কাপা হাতে গ্লাসে সবটুকু জল প্রণয়কে খাইয়ে দিল। এরপর লেবু চিনি মিশ্রিত পানির গ্লাসটা খাইয়ে দিল। গ্লুকোজ, ওআরএস, লেবু চিনি, পানি এগুলো পেটে পড়তে প্রণয়ের পেটে নাড়ি ভুড়ি মুহূর্তে পাক দিয়ে উঠল। সেকেন্ড অতিবাহিত না হতে হর হর করে বমি করে দিল প্রণয়। হালকা কেঁপে উঠল জাবেদ সহ গার্ড দুটো। জাবেদ আরেকটু সাহস করে আরো 2টো গ্লাস খাওয়ালো। পরপর 2বার বমি। একেবারে নেতিয়ে পড়ল প্রণয়। জাবেদ কিছুটা চিন্তামুক্ত হলো, যাক বেঁচে গেছি। জাবেদ 2 মিনিট বিশ্রাম নিবে ভেবে শুদ্ধকেও খাওয়ালো, তবে শুদ্ধ বমি হলো না, কারণ এখন তার খুব একটা প্রবলেম হয় না। এভাবেই মিনিট 20-এর পর 2 বন্ধু একসাথে এক প্রকার যুদ্ধে হাঁপিয়ে গেল জাবেদ। আরো 2জন গার্ড ডেকে বলল, স্যার আর ওনার বন্ধুকে ধরে গাড়িতে এনে বসাও। গার্ডেরাও হাত লাগালো কাজে। প্রণয় ও শুদ্ধকে গাড়িতে বসিয়ে দিল। তাদের সাথে 2জন গার্ড বসলো। জাবেদ ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দিল, বেরিয়ে গেল শিকদার বাড়ি। রাত 3টা বেজে 10 মিনিট। শিকদার বাড়ির সদর দরজায় প্রায় সকল সদস্যদের প্রায় সকলেই জেগে আছে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, আরতি বেগম খাবার দাবার গরম করছেন। প্রিয়না, পরিণীতা, প্রেরণা, শ্বেতা, থিরা, চিত্রা আর পূর্ণতা টেবিল সেট করছে। প্রণয়, শুদ্ধ, প্রীতম, ইয়ানা, প্রেম ও উষা এখনো নিচে আসেনি। প্রহেলিকা বাসায় নেই, আজ 1 সপ্তাহ। সে নাকি তার ভার্সিটির বান্ধবীদের সাথে ট্রিপে গিয়েছে, আসবে কাল। চারকর্তা মেহেজাবিন চৌধুরী, রাজ, অরণ্য, সমুদ্র ও তন্ময় বসে আছে ড্রয়িং রুমে। অরণ্য, সমুদ্র তন্ময়কে এটা ওটা বলে খেপাচ্ছে।
ঠিক সেই সময় সবার আগে আগে উঠে পড়েছে সে, কারণ সেও নাকি সেহরি খাবে, রোজা রাখবে। সে ছোট বলে তাকে ফাঁকি দিয়ে সবাই রোজা রাখবে, এটা সে কখনোই হতে দিবে না। তাই সে উঠেছে। অনুশ্রী বেগম মাংসের বাটিটা ডাইনিং টেবিলে রাখতে রাখতে প্রিয়তা ও থিরাকে উদ্দেশ্য করে বলল, যাও গিয়ে ভাই ও ভাবিদের ডেকে নিয়ে আসো। বলবে কোনো বাহানা না দেখিয়ে যেন 10 মিনিটের মধ্যে হাজির হয়। প্রিয়তা ও থিরা মাথা দুলিয়ে উপরে চলে গেল। তিনি এবার পরিণীতার প্রেরণাকে বললেন, যাও ভাত তরকারির বাটিগুলো এনে সুন্দর করে সাজিয়ে রাখো। ওরা দুবোনও আম্মুর কথা মতো রান্নাঘরের দিকে চলে গেল। থিরা ও প্রিয়তা চারতলা ছেলেদের ঘরের সামনে দাঁড়িয়ে। থিরা প্রিয়তার দিকে দুষ্টুমি করে বলল, আপু আমি ভাইয়া ভাবিকে ডেকে তুলছি, তুমি তোমার প্রণয় ভাইকে ডেকে তোলো। থিরার পিঞ্চি মারা কথায় বিরক্ত হলো প্রিয়তা, চোখ পাকিয়ে তাকালো বোনের দিকে, কিন্তু থিরা ও আপুর থোড়াই কেয়ার করলো। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকালো প্রিয়তার দিকে, মুখে নাটকীয় গম্ভীর্য এঁটে মহান কণ্ঠে বলল, বুঝেছি বুঝেছি বালিকা, ধন্যবাদ দিতে হবে না। পরোপকার করা সবারই ধর্ম, আমারও। আমি জ্ঞানী, তাই তোমার মনের ইচ্ছা তুমি না বলেও বুঝতে পারি। আমি ঠিক জানি তুমিও মনে মনে এটাই চাচ্ছিলে। যাও জিলো আপনি জিন্দিগি। প্রিয়তা বোনের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেললো, কারণ থিরা অরণ্যের কার্বন কপি। থিরা আবারও বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, যাও বালিকা যাও, তবে ধন্যবাদ না দিলেও দক্ষিণা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে নিও। প্রিয়তিবা চরম বিরক্ত হয়ে থিরার কান টেনে ধরে বলল, আর একটা পাকা পাকা কথা বল, ঠোঁট দুটো টেনে সেলাই করে দিব বিয়াদব। তোর বিয়াদবির শাস্তি হিসেবে তুই গিয়ে প্রণয় ভাইকে ডেকে তুলবি। বলেই চলে যেতে নিল, লাফিয়ে প্রিয়তার হাত ধরে ফেললো থিরা। কান ডলতে ডলতে চোখে মুখে বিকৃতি করলো, ছোট আপু, তুমি আমার বোন হয়ে আমাকে তোমার জম ধরে একা ফেলে চলে যাচ্ছ। তোমার জম তুমি ডাকো ভাই, আমার বুকে অত পাঠা নাই। বলে কিছু শুনলো না থিরা, প্রিয়তাকে ফেলে উল্টো ঘুরে প্রীতমের ঘরের দিকে দৌড় দিল। প্রিয়তা ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো প্রণয়ের ঘরের দিকে। কিছুক্ষণ সময় নিয়ে প্রণয়ের দরজার বাইরে দাঁড়িয়ে রইল ইতস্তভাবে প্রিয়তা। মনে মনে ভয় পাচ্ছে মেয়েটা। তখন একটা সামান্য কারণে যেভাবে ধমকালো, এই মাঝরাতে গিয়ে ডাকাডাকি করলে নাও জানি আবার কি আছাড় টাছাড় মেরে দেয়। কয়েক মিলি সেকেন্ড ভাবলো প্রিয়তা, কি করবে না করবে চিন্তা ভাবনায় মশগুল সে। ঠিক এরপরই যা ঘটল, যা হওয়ার হবে হবে, সে ডাকবেই। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে বড় আম্মুর বাংলা ওয়াশ খাওয়ার থেকে এটাই বলো ভালো। বলেই জলে কুমির ভাঙা বাঘ ভাঙা। তাই প্রিয়তায় বাধ্য হয়ে বাঘের খাঁচায় যাওয়ায় সিদ্ধান্ত নিল। দুকদম এগিয়ে গিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে আস্তে করে ডাকলো, প্রণয় ভাই। কিন্তু ভেতর থেকে আওয়াজ এলো না। মূলত প্রিয়তার কণ্ঠে নীরবতা অবধি পৌঁছালো না, চারদিকে পিনপত নীরবতা। প্রিয়তা আরো 2-3 বার ডাকলো, কিন্তু ফলাফল একই, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। প্রিয়তার এবার ভয় ভয়ে হাতটা দরজাতে ছোঁয়াতে ভেজানো দরজা হাট করে খুলে গেল। হালকা কেঁপে উঠলো প্রিয়তা। সে আশা করেনি দরজা খোলা থাকবে, কারণ প্রণয় কখনো দরজা খুলে ঘুমায় না। তবে এসব নিয়ে বেশি ভাবলো না প্রিয়তা। সে কিন্তু প্রণয়ের ধমকানোর কথাটা এখনো ভুলেনি, ফলে অভিমানে গাল দুটো উঁচু হলো তার। সে মনে মনে ঠিক করলো, জাস্ট উঠিয়ে দিয়ে চলে যাব, এইটুকু কথা বলবো না, ডাকলেও শুনবো না। যেমন ভাবনা তেমন কাজ। প্রিয়তা মনস্থির করলো, পা বাড়ালো ঘরের দিকে। ভেতরটা মৃত্যুপুরীর মতো ঘুটঘুটে অন্ধকার, অথচ সারা বাড়ি আলোয় ঝলমল করছে। এই ঘরের সমস্ত লাইট নেভানো, এমনকি ডিম লাইট পর্যন্ত জ্বালায়নি কেউ। প্রিয়তার এই গ্রাম ছমছমে অন্ধকারে ভয় লাগছে, তবু এই ঘরে প্রণয় ভাই আছে ভেবে বুকে একটু বল পেল। ভয়ে ভয়ে পা বাড়ালো সামনের দিকে। সে মূলত কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকারে এদিক ওদিক তাকাতেও ভয় লাগছে তার। তবুও প্রিয়তা আন্দাজে হেঁটে প্রণয়ের বেডের পাশে গিয়ে থমকালো, মনে মনে আফসোস করে বলল, ফোনটা আনলে ভালো করতাম। প্রিয়তা ছোট ছোট পা ফেলে বিছানায় মাথা দিকে
দাঁড়ালো, একটু ঝুঁকি আগের মতো এলোমেলো কণ্ঠে ডেকে পড়লো, ও প্রণয় ভাই, উঠুন। বড় আম্মু আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছে, আপনি দেরি করলে পরে আমাকে বকা শুনতে হবে, উঠুন না। কিন্তু এবারও কোনো সাড়া শব্দ পেল না প্রিয়তা। প্রিয়তা একটু আশ্চর্য হলো, কারণ প্রণয় ভাইয়ের ঘুম কখনো এত গভীর হয় না। মনে মনে ভাবলো, প্রণয় ভাই কি এই ঘরে এত আছেন, নাকি সম্পূর্ণ ফাঁকাই ঘর। অন্ধকার ঘরে নিজেকে একা ভাবতে প্রিয়তার কণ্ঠ শুকিয়ে এলো। সে ফট করেই প্রণয়ের বিছানায় বসে পড়ল। ভয় মেশানো কাপড়টা সামনে অন্ধকারে কিছুটা এগোতে আচমকা হাতের উষ্ণ নরম কিছু একটার সাথে স্পর্শ লেগে যেতেই সে বুঝতে পারল না প্রিয়তা, তবে জিনিসটার সাথে ছোঁয়া লাগতে প্রিয়তার দেহ যেন বিদ্যুৎ চমকে গেল। অকারণে গলা শুকিয়ে গেল, বুক জমে উঠল তার একদম বন্ধকর অনুভূতিতে। এমন অনুভূতির কারণ বুঝল না প্রিয়তা। কিছু ছুঁয়ে এনে কারেন্ট লাগার মতোই যেন ঝাটকা খেলো। আশপাশ হাত রে খোঁচা খোঁচা কিছু একটা ঘর্ষণে হাতের তালুতে জ্বালা হলো তার। আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ নিশ্চিত হলো এটা প্রণয় ভাই, আর সে তখনই প্রণয়ের ঠোঁটে স্পর্শ করলো। কেঁপে উঠে সে। প্রিয়তা তড়িৎ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলো, বাবা কি কারেন্ট পোলার। পোলা তো নয়, যেন আগুনের গোলা। প্রিয়তা নিজের ভাবনা ওপর তাজ্জব বনে গেল। ছি, সব কি ভাবছে সে। এই লোক মাত্র কয়েক ঘন্টা আগে তাকে ইচ্ছে মতো ছেড়েছে, আর এখন সে সব ভাবছে। ছ্যা, প্রিয়তা, ছ্যা। প্রিয়তা নিজেকে সামলে নিল, আর হিজিবিজি চিন্তা করে সময় নষ্ট না করে প্রণয়কে আর একটু কাছাকাছি গিয়ে বসলো। কানের কাছে মুখ নিয়ে কোমল কণ্ঠে বলল, প্রণয় ভাই উঠে পড়ুন না। প্রিয়তা অন্ধকারে অনুভব করলো তার ডাক প্রণয় বোধহয় একটু নড়ল। প্রণয়ের শরীর থেকে অ্যালকোহলের সাথে ম্যান পারফিউমের গ্রান মিক্স হয়ে স্ট্রং একটা স্মেল ক্রিয়েট করছে, যার গন্ধে প্রিয়তার মস্তিষ্ক আহলিয়ে যাচ্ছে। গ্রানটা ভীষণ অন্যরকম ও নেশা ধরিয়ে দেওয়ার মতো। কিন্তু এত ডাকাডাকির পরও প্রণয় নড়ছে না দেখে এবার একটু রেগে গেল প্রিয়তা। পেটের কাছে শার্টটা মুঠো করে ধরে ঝাঁকিয়ে ডাকলো। গভীর ঘুমের মাঝেও ডিস্টার্ব ফিল হলো প্রণয়। অবচেতন অবস্থাতে সে খুব করে সে প্রিয় পরিচিত নারীদের গন্ধ পাচ্ছে, যা তার অবচেতন মনকে আবেশ করে দিয়েছে। অনুভব করতে পারছে কোমল কিছু স্পর্শ। মনে হচ্ছে তার পাখিটা খুব কাছে আছে তার। প্রিয়তা আরেকবার পেট ধরে ঝাঁকাতে নিলেই তার হাতের কবজি খপ করে চেপে ধরলো প্রণয়। আচমকা অনাকাঙ্ক্ষিত পরশেই মৃদু চমকালো প্রিয়তা। প্রণয় তাকে একটানে নিজের বালিশে শুয়ে দিল। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই তার ছোট্ট কোমল দেহখানা ভারী পুরুষের দেহের নিচে চাপা পড়ল। প্রণয় ঘুমের মধ্যে মুখ ডুবিয়ে দিল প্রিয়তার সুবাসিত কোমল গলায়। তার প্রতি প্রিয় গন্ধটা নিঃশ্বাসে শুষে নিতে লাগলো প্রিয় নারীর দেহ থেকে প্রণয়ের অতর্কিত আক্রমণে। প্রিয়তার নিঃশ্বাসটুকু গলে এসে আটকে গেছে। শুকনো ঢোক গিলে নিল। পানির অভাব বোধ করলো সে। প্রণয় ঘন ঘন তপ্ত নিঃশ্বাস ফেলছে প্রিয়তার গলায়। তার ঘোর লাগানো প্রতিটি নিঃশ্বাসের উষ্ণতা প্রিয়তার গলা ছুঁয়ে যাচ্ছে। তার খোঁচা খোঁচা তার স্পর্শে হালকা হালকা ব্যথা পাচ্ছে মেয়েটা। কিছু বলতে যাচ্ছে হয়তো, কিন্তু গলা দিয়ে টু শব্দ বেরোচ্ছে না। এমনকি সে যে 43 কেজি নিচে চাপা পড়ে আছে। সরি, 43 না, 83। ও মা, সরি গাইস। এমনকি সে যে 83 কেজি নিচে চাপা পড়ে আছে সেটাও ফিল হচ্ছে না এই মুহূর্তে। প্রিয়তার অনুভূতির ঝড়টা সামলানোর আগেই শোনা গেল তপ্ত পুরুষালী কণ্ঠস্বর। প্রণয় তার গলায় মুখ ডুবিয়ে ঘুম জড়ানো কণ্ঠে এলোমেলো কিছু শব্দ আওড়ালো। জান, তুই কি আমাকে জ্বালানোর একটা সুযোগও ছাড়বি না পাখি? সারাদিন রাত 24 ঘন্টায় তো তোর মন মস্তিষ্ক দখল করে থাকিস, একটুও শান্তি দিস না। একটু ঘুমাতেও পারি না তোর জন্য। এখন একটু ঘুমাচ্ছি, সেটাও বুঝি তোর সহ্য হচ্ছে না? স্বপ্নে পাগলের মতো ছুটতে চলে এসেছিস। প্রণয়ের বলা কথা 70% ছিল ঘোলাটে অস্পষ্ট, যার বেশিরভাগটি বুঝতে পারলো না প্রিয়তা। তবুও সে টুকরো টুকরো স্পষ্ট কথাগুলো তালে মিলিয়ে জড়িয়ে নিল। ওই যে বাঙালি বলে কথা, আ বলে আমেরিকা ধরে নেয়। তাই প্রিয়তাও জিভ দিয়ে ঠোঁট ভিজে কম্পিত কণ্ঠে জবাব দিল, কি কি করবেন? প্রণয়ের কণ্ঠ থেকে এবার কোনো শব্দ নির্গত হলো না। সে প্রিয়তার উদর দুহাতে চেপে ধরে তার কোমল দেহখানা আরো ঘনিষ্ঠভাবে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তার সুগন্ধি গলায় না ঘষতে ঘষতে ঘুম জড়ানো মাদকীয় কণ্ঠে বলল, আদর করবো তোকে, অনেক 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 আদর।
প্রণয়ের নেশা জড়ানো এই লাইনটা কর্ণকুহরে পৌঁছাতে গায়ের সমস্ত লোম যেন দাঁড়িয়ে পড়ল প্রিয়তার। হাত পায়ের তালু যেন শিরশির করে উঠল। শরীর চুলে খেলে গেলে অচেনা শিহরণের ঝড়। বুকের ভেতর উঠল প্রেমের নোনা সাগর। নারী মন তার প্রিয় পুরুষের স্পর্শে দুর্বল হয়ে পড়ল। শরীর ও মন কেমন যেন দম বন্ধ করা সুখ ও দুঃখের মিশ্র অনুভূতি হচ্ছে। তার ওপর সেই পুরুষের শরীর থেকে ছুটে আসছে অ্যালকোহল ও পারফিউমের মিশ্র এক ঘ্রাণ, যা প্রিয়তার মন মস্তিষ্ক নেশায় ডুবিয়ে দিচ্ছে। সে ভালোই বুঝে গেছে এই পুরুষ তাকে আমৃত্যু এইভাবেই ঝুলিয়ে রাখবে। কি নিদারুণ মিষ্টি যন্ত্রণা! তার পুরুষে রাখা অভিমানের পাহাড় কখন যে কর্পূরের মতো উধাও হয়ে গেছে বুঝতে পারেনি মেয়েটি। প্রণয় এবার আরো অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করলো, বাস্তবে তুই আমার না হলেও কল্পনায় তুই শুধুই আমার। এখন তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তাই এখানে তোকে ভালোবাসার 1% অধিকারও আমি কাউকে দেব না বলে প্রিয়তার কণ্ঠনালীতে ঠোঁট চেপে দিল। প্রণয় তার শক্তপোক্ত বন্ধনে আবদ্ধ থেকে থরথর করে কেঁপে উঠল। প্রিয়তা চোখ খিচে বন্ধ করে নিল সে। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের পৃষ্ঠদেশ। তবে সেই চওড়া পিঠ দু হাতের মধ্যে আটল তো না প্রিয়তার। সে ভালোই বুঝতে পেরেছে প্রণয় এই মুহূর্তে পুরোপুরি জেগে নেই। সে স্বপ্ন বাস্তব দুনিয়াটা আটকা পড়েছে, কিন্তু এভাবে কতক্ষণ? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই প্রিয়তা নিজের আবেগকে সামলে নিল। তাছাড়াও এভাবে সে কারো অবচেতন অবস্থায় সুযোগ নিতে চায় না। প্রিয়তা প্রণয়ের নিচ থেকে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এতে ফলাফল হলো উল্টা। প্রণয় আরো শক্ত করে চেপে ধরলো তাকে, যেন নিঃশ্বাস নেবার উপক্রম নেই প্রিয়তার। প্রণয় ঘুম জড়ানো কণ্ঠে ধমকে বলল, আচ্ছা বেয়াদব হয়ে গেছিস তুই। বাস্তবে তো স্বপ্নেও তেরামি করিস, বাস্তবে তো আরো করিস, একদম নড়বি না। প্রিয়তার ভেতরে ক্রমশ অশান্ত হয়ে উঠল। সে মনে মনে শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ বেটা, হুঁশ থাকতে আদর করো। সে আমার ভালোই জানা আছে কেমন আদর করো তুমি। উফ কি ভারী, হাতির মতো চাপা পড়ে যাচ্ছি আমি, সরুন তো। ঘুমিয়ে থাকলে বা নেশা করলেও শুধু এই লোকের পিড়িত উতলে ওঠে। প্রিয়তা আবারও ছটফট করলো। তার দু হাত একত্রে বেডের সাথে চেপে ধরল প্রণয়। চোখ বুজে প্রিয়তার ঘাড়ে নিজের বাঁকে ঠোঁট রাখলো। একটু নিঃশ্বাস গভীরভাবে চুমুতে শিউরে উঠল প্রিয়তা। প্রিয়তার ঠোঁট ধীরে ধীরে গলা থেকে বেরিয়ে নিচে নামতে নামতে প্রিয়তার আদরের চুমুতে ভরিয়ে দিতে লাগলো প্রণয়। উষ্ঠ কেঁপে উঠল প্রিয়তার। চোখ দুটো খিচে বন্ধ করতে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো মেয়েটা। প্রণয় আর একটু নিচে নামতে নিলেই তার চুল খামচে ধরলো প্রিয়তা। তার মাথাটা শক্ত করে চেপে ধরে নিচের বুকে কম্পিত তলোয়ারের মতো প্রলোভিত। প্রণয় ভাই কি করছেন? চোখ খুলুন, এমন করবেন না। কিন্তু প্রণয় থামছে না। প্রিয়তার এবার বাধ্য হলো প্রণয়ের বাহুতে একটু জোরে কামড় দিতে। হাতে তীব্র ব্যথা অনুভূতি থেমে গেল প্রণয়। ঘরের দুনিয়া থেকে ধরফড়িয়ে উঠে বসলো। প্রণয় সরে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল প্রিয়তা। তার শরীরটা যেন বাতাসের মতো হালকা হয়ে গেছে মুহূর্তেই। বুক ভর করে নিঃশ্বাস নিল মেয়েটা, যতক্ষণ নিতে পারছিল না। প্রিয়তার মতে প্রণয়ের উচিত খাওয়া দাওয়া কম করে ওজন কমানো, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে খেতে তো দেখে না, আর খেলেও তো ঘাস পাতায় খায়। জিম ওয়ার্কআউট করে সব সময়, তারপর এত ওজন কিভাবে হয়? জেগে উঠতে প্রণয়ের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কি সাংঘাতিক স্বপ্ন! প্রণয় মাথা চেপে ধরে বিড়বিড় করে বলল, উফ, এমন চললে আমি শীঘ্রই পাগল হয়ে যাব। আমায় কাল থেকে আবার রেগুলার মেডিসিন নিতে হবে। প্রণয়ের স্বপ্ন ভেঙে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেললো, কিন্তু পরক্ষণে কি যে মনে হলো প্রণয়ের হৃৎপিণ্ড ছলাৎ দিয়ে উঠলো। নিজের শার্টের কলারটা টেনে নাকের কাছে ধরতেই চোখ জোড়া বিষময় বড় হয়ে গেল, কারণ তার নিজের শরীর থেকে অতি মাত্রায় সেই পরিচিত মেলি গন্ধটা আসছে। অজানা সংখ্যায় ঢোক গিলে নিল প্রণয়। তাড়াহুড়ো করে পাশের টেবিল ল্যাম্পটা অন করতে চোখের সামনে প্রিয়তার মুখশ্রী ভেসে উঠল। সেই নারী তার নীলাভ গভীর চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই নারী তার গভীর নীলাভ চোখের ভারী পল্লব ঝাপটে আতঙ্কিত নয়নে তাকাচ্ছে তার দিকে। প্রণয়ের বোধগম্য হলো সে এতক্ষণে স্বপ্ন না, স্বপ্নে আদর করেনি। যা করেছে তা ছিল বাস্তবিক। বাস্তবে হয়েছে সব। বড় এক দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো প্রণয়ের। সে ভেবে পায় না ভাগ্য তার সাথে এমন শত্রুতা কেন করে সব সময়। এই নারী থেকে সে নিজেকে যত দূরে রাখতে চায়, তার ভাগ্য তাকে ততটাই কাছে নিয়ে যায়। এই স্পর্শগুলো তার যে অন্যতম বড় দুর্বলতা, এগুলো সে কিছুতেই ভুলতে পারে না। এই নারীর ছোট বড় সকল স্পর্শ তার অন্তরাত্মা মস্তিষ্কে গভীর দাগ কেটে যায়।
এক এক সময় মন এই স্পর্শ পাওয়ার জন্য উন্মাদ হয়ে ওঠে, গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, নিঃশ্বাস নিতে পারে না সে। এই নারী তার মরণের অভ্যাস। যে যতটাই এই অসভ্য থেকে বুকে চেপে রাখতে চায়, ততই নারী স্পর্শে তার জ্বলে ওঠে। মানে ভাগ্য প্রণয়কে সাথে যেন জাত শত্রুতা তৈরি করেছে। প্রণয় নিজেকে সামলে চোখ মুখ স্বাভাবিক করলো, প্রিয়তার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, এত রাতে আমার ঘরে কি করিস? ভয় করে না রাত বিরেতে এই ঘরে আসতে? প্রিয়তা মাথা নিচু করে নিল, রিনরিনিয়ে কোমল কণ্ঠে বলল, আসলে বড় আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছিল, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য। প্রণয় কিছু বলে না, শুধু তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। এই পিপাসাকৃত যেন আরো অন্ত নেই, পিপাসা নিবানোরেরও কোনো রাস্তা নেই। সে বিলক্ষণ জানে শেষকালে এই অতিরিক্ত তৃষ্ণার সাগরে পুষে চাতকের মতোই তার মৃত্যু হবে। চাতক যেন তার শেষ পানিটুকু পায় না। প্রণয়ও তেমন তার অনন্ত তৃষ্ণা কোনোদিনও নিবারণ করতে পারবে না। প্রণয় ভারী নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিল, বিছানা থেকে উঠতে রুমের সব লাইট অন করে দিল। পাশের ড্রয়ার থেকে প্রিয়তার প্রিয় চকলেটটাকেও তার হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, পুরোটা তোকে দেইনি, অর্ধেকটা আমার জন্য রেখে যাবি, বলে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রণয়। প্রিয়তা হতাশ হলো, মনে মনে বলল, এই পোলার মন বোঝা নয় রে সোজা। প্রিয়তাও চকলেটটা সেইভাবে খেলো যেভাবে দিতে বলল। প্রিয়তাও তাই করলো, মনের সুখে চকলেটটা কুটকুট করে অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটা প্রণয়ে টি টেবিলের ওপর রেখে চলে গেল। শিকদার বাড়ির সেহরির পাট মাত্রই চুকলো। সাদমান শিকদার সেহরি শেষ করে লাইব্রেরি রুমে এসে বসেছেন। সেহরির সময় শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি, তাই এই সময়ের মধ্যে তিনি কড়া করে এক কাপ চা খেয়ে নিচ্ছেন, কারণ সাদমান শিকদারের চায়ে প্রচণ্ড রকম নেশা। চা পান করতে না পারলে ওনার গা হাত পা মেজাজ সবকিছু যেন খিটখিটে হয়ে থাকে। সাদমান শিকদার বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীর মনোযোগ সহকারে জুলিয়ান বার্নার্সের লেখা দ্য সিনস অফ ইনিং বইয়ের পাতায় নজর বোলাচ্ছেন। ঠক ঠক। হঠাৎ করে দরজায় মৃদু করাঘাতের শব্দে উনার গভীর মনোযোগ এক লহমায় ছিটকে পড়ল বইয়ের পাতা থেকে। সে মনে মনে বেশ বিরক্ত হলেও সাদমান শিকদার তবে এটুকু বিরক্ত চোখে মুখে ফুটিয়ে তুললেন না। না তুলে রাশভারী কণ্ঠে শুধু বললেন, আসো। পরিণীতা ধীর পদচরণে কক্ষে প্রবেশ করলো। তার মায়াবী চোখ দুটো অশ্রুতে পরিপূর্ণ। সে পলক ঝপটাতেই গাল বেয়ে গড়িয়ে পড়বে এমন ভাব। সাদমান শিকদার বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে মাথা তুলে তাকালেন মেয়েটাকে। এই সময় এই ঘরে দেখে ভুরু কুঁচকালেন। তার বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। পুনরায় চায়ের কাপে মনোযোগ দিয়ে শুধু ভারী কণ্ঠে বললেন, বসো। সাদমান শিকদারের ভারী কণ্ঠে সেই একটি শব্দে পরিণীতাকে আটকে রাখা কান্না বাঁধ ভেঙে পড়ল। চোখের পানি জলরেশা যেন গড়িয়ে পড়তে লাগলো। পরিণীতা বসল না, বরং আচমকায় ঝড়ের বেগে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো বাবার পা। হাউমাউ করে কেঁদে উঠল। অপ্রত্যাশিত এমন কাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। বিধায় কিছুটা হকচকিয়ে গেলেন। পর মুহূর্তে মূল ঘটনায় ছুটে আন্দাজ করতে পেরে নিজেকে সামলে নিলেন। চেহারার গাম্ভীর্যতা বজায় রেখে পরিণীতার মাথায় হাত রেখে স্নেহের সহিত কণ্ঠে এক ফোঁটা কোমলতা টেনে বললেন, কাঁদছো কেন ছোট আম্মা? পরিণীতা কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেল। কান্নার তোপে তার গলা দিয়ে শব্দ আসছে না। সে সাদমান শিকদারের পাড়ও শক্ত করে জড়িয়ে ধরে হেঁচকি তুলে বলল, আব্বু, আমি কখনো আপনার কথার এইটুকু অবাধ্য হব না। কোনো কথা অমান্য করব না, করিও নি, ভবিষ্যতেও করব না। আমি আপনার সব কথা শুনে চলবো আব্বু, তবু আমার সাথে এমন অবিচার করবেন না। আমি শেষ হয়ে যাব। আমি আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি আব্বু। এখন আর সেখান থেকে পিছে ফিরে তাকানো আমার পক্ষে সম্ভব না আব্বু। দয়া করে আমাকে একটু বুঝুন। আমি ওনার সাথে ভালো থাকবো। আমাকে প্লিজ ওনার সাথে থাকতে দিন। সাদমান শিকদার স্থির নির্বিকার। ওনার মধ্যে অভিব্যক্তির কোনো ভাবান্তর হলো না। তিনি নীরব ভঙ্গিমাতে মেয়ের সব কথা শুনলেন। তিনি আজকে পরিণীতার মাঝে 17 বছর আগের প্রণমীকে দেখতে পাচ্ছেন। সেই এক চোখ, এক মুখ, একই আবদার। প্রণমীও ঠিক এভাবে ওনার পা আঁকড়ে ধরে আকুতি মিনতি করেছিল।
আজ রাত ঠিক 17 বছর আগে আবার ঘটনার পুনরাবৃত্তি হলো। তবে সময় পাল্টে গেছে, পাল্টেছে সাদমান শিকদার। তিনিও সেই আগের পুরাতন সাদমান শিকদার ছিলেন। আস্থা নেই। তিনি পরিণীতা থেকে পা ছাড়িয়ে গম্ভীর রাশি কণ্ঠে বলল, তুমি এখন কি চাও? পরিণীতা অশ্রুসিক্ত কাঁপা নয়নে মাথা তুলে তাকালো বাবার দিকে। সাদমান শিকদার মুখ শীতল, তবে দৃষ্টি কঠিন, যা দেখে মনে মনে ভয়ে কেঁপে উঠল পরিণীতা। তিনি সাধারণ ওনার মেয়ের সামনে এমন গম্ভীর থাকে না, তবে আজ সে ভয় পেয়ে গেলে তো চলবে না। পরিণীতার চোখ মুখ ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি মাস্টারমশাইকে ভালোবাসি। পরিণীতার এই একটি বাক্য তিরিক্ষিরাগের কণ্ঠে চেতে উঠল সাদমান শিকদারের শান্ত চিত্ত। তবুও সে রাগ প্রকাশ করলো না। চশমার কোণ ঠেলে পরিণীতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। উপহাস মিশ্রিত কণ্ঠে বলল, ভালোবাসো? পরিণীতা একটু অপ্রস্তুত হলো, যেন মাথা নিচু করে উপর নিচ দোলালো। মেয়ের অভিপ্রায় দেখে মৃদু হাসলেন সাদমান শিকদার। মেয়ের মাথা থেকে হাত পর্যন্ত একবার দেখিয়ে তার ছেলে সুরে বললেন, এই প্রজন্মে আমার বংশে হীরক রত্নের জন্ম হয়েছে, যারা বাবার সঞ্চিত অর্জিত মান সম্মান ধরে মেশাতে এক পাও ছাড় দিচ্ছে না। সাদমান শিকদারের এমন বাক্যে আহত হলো যেন পরিণীতা। মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিল সে। সাদমান শিকদার আবারও কঠিন তাচ্ছিল্য টেনে বলল, আমার বংশমর্যাদার কথা না হয় আপাতত ছেড়ে দিলাম, তা আমার মেয়ে হয়ে তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ তার যোগ্যতা কতটুকু সেটা তোমাকে দেখতে হবে। তাই তুমি বলো, তুমি যে ড্রেসটা পরে আছো এটার প্রাইস কত? পরিণীতা ঝট করে তার মাথা উঠিয়ে তাকালো আব্বুর দিকে। সাদমান শিকদার মেয়ের স্মিত দৃষ্টি নিরীক্ষণ করে বলো, যেটা পরে আছে সেটার দাম কত? পরিণীতা পুনরায় মাথা নিচু করে নিল। নম্রে কণ্ঠে প্রত্যুত্তর করলো, জি আব্বু, 15,000 টাকা। মেয়েটার উত্তরে সাদমান শিকদারের অধরে কোনো যেন বিদ্রুপের হাসি ফুটে উঠল। তিনি তাচ্ছিল্য মিশ্রিত কণ্ঠে অবহেলা মিশিয়ে বলল, ওই ছেলের মাসিক বেতন কত জানো? দুপাশে মাথা নাড়ল পরিণীতা, যার অর্থ সে জানে না। সাদমান শিকদার হালকা হেসে বলল, 30,000 সম্ভবত, তবে এর কমও হতে পারে। যেখানে তোমার একটা সামান্য কাপড়ের মূল্য 15,000 টাকা, সেখানে সাদমান শিকদারের মেয়ে হয়ে তুমি মাত্র 30,000 টাকা দিয়ে গোটানো মাস চলবে কিভাবে? এই 2 গুণ বেশি বেতন আমার প্রতি মাসে বাড়ির কাজের লোকগুলোকে দিয়ে থাকি আমরা, বলে আবারও হতাশতা প্রকাশ করলেন সাদমান শিকদার। তুমি জানো প্রতি সপ্তাহে বাড়িতে কত টাকার বাজার আসে? আচ্ছা এগুলো বাদ দিই, তুমি কখনো শুধু ডাল ভাত খেয়ে থেকেছ? আবার দুপাশে মাথা নাড়ল পরিণীতা। পুনরায় হাসলো সাদমান শিকদার। পরিণীতার চোখের সামনে রুক্ষ বাস্তবতা তার জীবনে তুলে ধরতে চাইলেন তিনি। তুমি আমার প্রাসাদের রাজকন্যা পরি, সাদমান শিকদারের রাজকন্যা তুমি। তুমি কোনোদিনও এই একটা সামান্য বেতনের ছেলের সংসার মানিয়ে নিতে পারবে না। ওইখানে একবেলা মন মতো খেতে পারবে না পর্যন্ত, একটা ভালো কাপড় পরতে পারবে না থাকতে। তাহলে বলো, আমি একজন বাবা হিসাবে আমার মেয়েকে, আমার রাজকন্যাকে কিভাবে ওই ছেলের হাতে তুলে দিই, যে আমার মেয়েকে ঠিকমতো খাওয়াতে পর্যন্ত পারবে না? অভাবের কি জ্বালা সেটা তুমি কোনোদিন দেখোনি। তাই সম্পর্ক করতে হয় সমানে সমানে। অভাব যখন এসে দরজায় দাঁড়াবে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে মা। আমায় মেয়ে না হয় আবেগের বয়সে ভুল করেছে, তাই বলে আমি একজন বাবা হয়ে নিজে কিভাবে মেয়ের ভুলকে স্বীকার করে দেব বলো? কিভাবে একটা অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিব তোমায়, যেখানে আমি জানি এটা করলে আমার মেয়ে রাজরানী থেকে চাকরানী হয়ে যাবে। প্রত্যেকটা বাবাই তার মেয়েকে নিজের সর্বোচ্চ দিয়ে রাজকন্যার মতো করে রাখে, আর প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েকে ওই রকম কারো হাতে তুলে দিতে, যে তার মেয়েকে তার থেকেও বেশি ভালো রাখবে। কিন্তু তুমি আমার কাছে এমন একজনকে আবদার করেছ, যার থেকে আমাদের বাড়ির কাজের লোকের উন্নত জীবনযাপন করে। এখন তুমি বিচার করো, আমি আমার মেয়েকে কিভাবে সেই ছেলের হাতে তুলে দিই, কিভাবে বিয়ে দিব সেই পরিবারে। পরিণীতা অবাক চোখে চেয়ে রইল সাদমান শিকদারের দিকে। সে তার আব্বুর কথার পেঁচে পুরোপুরি ফেঁসে গেছে, তবুও সে নিজের কথায় অনড়। সাদমান শিকদার পায়ের নিচে দৃষ্টি নিবদ্ধ করে কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এত টাকা পয়সা বাড়ি গাড়ি বিলাস জীবনযাপন কিছুই চাই না আব্বু। আমি শুধু ওনার সাথে একটু খুব সাধারণ জীবনই কাটাতে চাই। আমার 15,000 টাকার কাপড়, গরুর মাংস, ইলিশ মাছ এসব না খেলেও চলবে। আমি কখনো শুধু ডাল ভাত খাইনি, এটা সত্যি, কিন্তু উনি সাথে থাকলে আমার অভ্যাস করে নিব।
মানিয়ে গুছিয়ে নিতে পারলে জীবন সুন্দর হয়। এমন তো কোনো কথা নেই আব্বু যে আমাকে সারা জীবন এভাবে থাকতে হবে। ভাঙা গড়ার মধ্যেই তো মানুষের জীবন। টাকা পয়সা আমি সেই শান্তি পাই না আব্বু। তুমি যে শান্তি ওনার থেকে, কিন্তু যে শান্তি আমি ওনার সাথে থাকলে পাই। পরিণীতার কথায় বেশ মজা পেল যেন সাদমান শিকদার। বিদ্রুপের হাসি ফোটালেন ঠোঁটের কোণে। কটাক্ষ করে বলল, ছোট আম্মা, বাস্তব জীবনে 90 দশকের বাংলা ছায়াছবির মতো না। জীবন অনেক ক্রূর ও কঠিন। জীবনে কতটা দেখেছো তুমি? এখনো সিনেমা ডায়লগ চলে না। যখন গুটি কয়েক কাজ করে শুধু ডাল ভাত দিয়ে ভাত খেতে হবে, তখন ওইসব ভালোবাসার জানালা দিয়ে পালিয়েও যাবে। তবে তুমি যখন এত করেই চাচ্ছ, তখন তুমি আমার মেয়ে। তোমার ইচ্ছার গুরুত্ব আমার কাছে সবার আগে। আর তোমার ইচ্ছা পূরণ করার কর্তব্য আমার। তাই তোমার কথা আমি মেনে নিচ্ছি এক শর্তে। সাদমান শিকদারের কথায় পরিণীতা যেন এবার আকাশ থেকে পড়ল। চোখ মুখ উজ্জ্বল হলো। মনের কোণে নিভে যাওয়া আসার প্রদীপটা ধপ করে জ্বলে উঠল। সে দ্রুততার সহিত জবাব দিল, আমি আপনার সব শর্তে রাজি আব্বু। আপনি শুধু বলুন আমি কি করতে হবে। মেয়ের উৎসাহ দেখে হাসলেন সাদমান শিকদার। একটু দম নিয়ে বললেন, আমি তোমার সাথে ওই ছেলের বিয়ে দিব, যদি ওই ছেলে তোমাকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়। এখন মেয়ে পালছি, পরে না হয় জামাইও পালবো। এটা সাদমান শিকদারের বড় কোনো বিষয় না। সাদমান শিকদার এমন অদ্ভুত শর্তে ভুরু কুঁচকে ফেলল পরিণীতা। অবাক কণ্ঠে শুধালো, এই বাড়িতে থাকবে কেন? সাদমান শিকদার চায়ের কাপে পুনরায় চুমুক দিয়ে বলল, কারণ আমার মেয়ের ভরণ পোষণের অ্যাবিলিটি ওই ছেলের মাঝে দেখি না। সেখানে ওর মা বাবাও আছে। তুমি আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে একটা জিনিস চেয়েছে, সেটা তো আর আমি না করতে পারি না, যতই আমার বংশের মুখে চুলকানি পড়ুক। তবে সাদমান শিকদারের কথায় হতবাক হয়ে গেল পরিণীতা। তার মুখের উজ্জ্বলতা পুনরায় তামাশায় আচ্ছন্ন হলো যেন আধারে। তবুও সে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সাদমান শিকদারের দিকে। সাদমান শিকদার এবার রয়ে শুয়ে নিজের মোক্ষম চালটা চাললেন। কণ্ঠে নমনীয়তা দূর করে রুড়ো কণ্ঠে বলে, তবে যদি ওই ছেলে এই শর্তে রাজি না হয়, তাহলে তোমাকে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। আর এই বিষয়ে আমি কোনো ধরনের গানগুই শুনবো না। এটা তোমাকে আমার মতামত নয়, আমার সিদ্ধান্ত জানালাম। বাকিটা তোমার ইচ্ছা। তবে আমার অমতে যদি নিজের ভাইয়ের মতো কিছু করার চেষ্টা করো, তাহলে এর পরিণাম কি হবে সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। তুমি আমার মেয়ে, যথেষ্ট বুদ্ধিমান। প্রথমত ভুল করেছো, তাই শুধরে দিচ্ছি। তুমি ভালো মতোই জানো তোমার আব্বু আসলে কেমন। আর নিশ্চয়ই চাইবে না 17 বছর আগের ঘটনা পুনরাবৃত্তি হোক। সময় পাল্টে গেছে, পাল্টায়নি সাদমান শিকদার আর তার সাম্রাজ্য। সাদমান শিকদারের মেয়ের দিকে হাত বাড়ানোর ফল কি হয় সেটা হাতে হাতে বুঝিয়ে দেব তখন। এখন যাও এখান থেকে, আর ওই ছেলের সাথে কথা শেষবারের মতো বলে নাও। যদি রাজি হয় তো আমার কাছে নিয়ে আসো, আর যদি না হয়। পরিণীতার বাকি কথা শোনার জন্য এক সেকেন্ড দাঁড়ালো না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল লাইব্রেরি রুম থেকে। পরিণীতা যাওয়ার পানে তাকিয়ে হাসলেন সাদমান শিকদার। যেটা জোর করে পাওয়া যায় না, সেটা কৌশলে আদায় করে নিতে হয়। জীবনের খেলায় চলিয়ে দেওয়া সাদমান শিকদার সেরা। আবিদ পুরো রাত জেগে রেস্টুরেন্টে সব অ্যাসাইনমেন্ট সরি আবিদ পুরো রাত জেগে স্টুডেন্টদের সব অ্যাসাইনমেন্ট চেক করতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে। হাত পা ঘাড় পিঠ শরীর সমস্ত অস্থির সন্ধি যেন ব্যথায় টনটন করছে তার। সে মাত্র সেহরি শেষ করে হাত মুখ ধুয়ে ঘরে এলো। উদ্দেশ্য এখন লম্বা ঘুম না হলে এখন আর বাঁচবে না সে। ঘরের বাইরে এখন চাপা, আর সহ্য হচ্ছে না তার। মানুষের শরীর একটু শান্তিও তো দরকার, বিশ্রাম দরকার। আবিদ সব কাগজ গুছিয়ে রেখে ঘরের লাইট অফ করে বালিশে মাথা রাখতেই ক্লান্তিতে শরীরের দু চোখ ঘুমের তন্দ্রায় ঝুলে এলো। ঘুমটা একটু গাঢ় হতে অসহ্যকর ফোন তুমুল শব্দ সরে কানের কাছে বেজে উঠল। ফোনের তীক্ষ্ণ শব্দে গভীর তন্দ্রায় নিমিষে ছুটে গেল আবিদের। বিরক্ত কপালে 2-3 ফোঁটা সূক্ষ্ম ভাঁজ হলো। অলস ঝিম ধরা সারা শরীর। সে আলগোছে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো। হয়তো পরিফোন করেছে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তির কণ্ঠ কানে পৌঁছাতে বিরক্তি তাবিদের মুখ তেতো হয়ে উঠলো। রাগের পারদ আকাশ ছিল। ফোনের ওপাশ থেকে চিত্রলেখা বললেন, সেরি খেয়েছেন স্যার? আবিদের চোখ মুখ কুঁচকে উঠলো। তেতো কণ্ঠে বলল, জি। চিত্রলেখা ম্যাম আবারও বললেন, এখন আপনার শরীর কেমন? জি ভালো। আন্টি কেমন আছেন? ভালো। ওষুধ ঠিক মতো খাচ্ছেন স্যার? জি। আবিদের এই 2-1 শব্দে ঠান্ডা গলার জবাব দিতে দিতেই মুখ চুপসে গেল যেন। চিত্রলেখার দম চেপে থাকার অভিনয় করে আটকে রাখতে পারল না সে।
এই এমন নিঃশব্দ অবহেলা তার সহ্য হলো না। এবার ভনিতা ছাড়াই উচ্চ এবং স্পষ্ট কণ্ঠে বলল, আমার সাথে একটু ভালো মতো কথা বললে কি হয় স্যার? আপনার আম্মুও তো আমার সাথে কত সুন্দর করে কথা বলেন। আপনিও যদি একটু ভালো ও সুন্দর করে কথা বলতেন, যার সাথে কথা বলেন আপনার প্রশংসাই হতে পারে। আপনি তো প্রাণেই ঝুঁকি নিয়েও তার সাথে দিব্য কথা বলছেন, তাহলে আমার বেলাতে কেন এমন অবিচার স্যার? চিত্রলেখার তীব্র অধিকার মিশ্রিত কথা বলার ধরনে আবিদের মস্তিষ্ক যেন রাগে ছড়িয়ে গেল। এই মহিলা আসলে কি ভাবছে নিজেকে নিয়ে? সে কি বলতে চায়? সে কি নিজেকে পরিসমতুল্য বলছে নাকি? তবে এবার আর চুপ থাকতে পারল না আবিদ। কণ্ঠে রাগ উঠে এলো তার। সে খানিক উচ্চস্বরে রাগ ঝেড়ে বলল, দেখুন ম্যাডাম, আপনি সবসময় আমার পার্সোনাল লাইফে অ্যাটাক করেন কেন? আমার পার্সোনাল লাইফ আছে, সেটা আমি নিজের ভেতর রাখতে চাই। এটা নিয়ে আপনার ভাবার কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি মানছি সেটা। যে আপনি যেদিন আমাকে বাঁচিয়েছেন, ওই রাতে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন, চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, আজ আমি বেঁচে আছি আপনার জন্য। এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাই বলে বারবার সেটা নিয়ে খোঁটা দিবেন না। আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়তে পারেন না আপনি। আমার নিজস্বতা, আমার ব্যক্তিগত বিষয় অবশ্যই আছে। এটা আপনার বুঝে শুনে কথা বলা উচিত ম্যাডাম। ভালো থাকবেন, শুভরাত্রি। একশ্বাসে মনের সব ক্ষোভ ছেড়ে দিল আবিদ। কট করে ফোনটা কেটে কপালের পাশটা চেপে ধরে বসলো। দাউ দাউ করে আগুন জ্বলছে। জীবনের সমস্যা কি কম নাকি? তার উপর আরেকটা উটকো ঝামেলা উড়ে এসে ঝুলে পড়ছে তার গলায়। আবিদ পুনরায় শব্দ করে ফোন রেখে শুতেই আবারও উচ্চ শব্দে বেজে উঠলো তা। এবার অধৈর্য হয়ে ধারণ করলো আবিদ। ফোন রিসিভ করতে তুলনামূলক চিৎকার দিয়ে বলল, প্লিজ ম্যাডাম, ডিস্টার্ব করবেন না। আই নিড টু স্লিপ প্লিজ। এবার ওপাশ থেকে ফুপানোর শব্দ ভেসে আসতে আবিদের হৃৎপিণ্ড ধক করে উঠল। মুখ থেকে অপমান আপনি আপনি বেরিয়ে এলো। অ্যাঞ্জেল। পরিণীত এবার শব্দ করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব মাস্টার মশাই? বা রব্বর মতো আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি এত মহান নই মাস্টার মশাই যে আপনার ভালোর জন্য আপনাকে ছেড়ে দিব। আমি পারবো না মাস্টার মশাই, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। পরিণীতার বলা বাক্যে আবিদের বিরক্ত আর ঘুম দুটোই যেন কর্পূরের মতো উবে গেল। সে উৎকণ্ঠা নিয়ে বলল, কি এসব বলছো পরি? পরিণীতা ফুপাতে ফুপাতে বলল, ঠিকই বলছি। আমি আপনার কথা আব্বুকে বলেছিলাম। তারপর তারপর আব্বু বলেছে, আপনাকে বিয়ে করলে সারা জীবন আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। আর যদি না হয় তাহলে যেন আর কোনো কথাই না বলি আমি। আপনার সাথে কোনো যোগাযোগ যেন না রাখি। আব্বু আমাকে যার সাথে বিয়ে দিবে আমার তাকে বিয়ে করতে হবে। আমার আর কোনো কথা চলবে না এক্ষেত্রে। আমার আব্বু, চাচু, ভাইয়ার ওপর ভালো মানুষই দেখালো, এরা ভেতরে অনেক খারাপ। মাস্টার মশাই, এটা খুব ভালো মতোই বুঝে গেছি বলে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়লো পরিণীতা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আবিদের। এমন যে হবে সেটা সে প্রথম থেকে জানতো। 17 বছরের পুরানো ঘটনার পুনরাবৃত্তি হতে দেখবে সে। পরীকে সে নিজের করবেই। তাই কয়েক সেকেন্ড দম নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে বিয়ে করতে চাও পরি? আমার বউ হতে চাও? আবিদের বাক্যে স্তব্ধ হয়ে গেল পরিণীতা। কান্না বন্ধ হয়ে গেল নিমিষে। আবিদ আবারও প্রশ্ন করলো, বলো, হবে বউ আমার? আমি উল্টো পাল্টা কোনো কথা শুনতে চাই না। আই জাস্ট সে ইয়েস অর নো। কণ্ঠ কেঁপে ওঠে পরিণীতার। অস্ফুট কণ্ঠে বলল, কিন্তু? আবিদ শক্ত কণ্ঠে বলল, এই কিন্তু শুনতে চায় না, ইয়েস আর নো। পরিণীতা কাঁপা কণ্ঠে প্রত্যুত্তর করলো, ইয়েস। মৃদু হেসে বুকে ভরে নিঃশ্বাস নিল আবিদ। ভয় পাচ্ছ? পরিণীতা ছোট করে উত্তর দিল, উহু। আবিদ কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, তোমার বাপ আস্ত একটা ইবলিশ, বুঝছো? পরিণীতা মৃদু রেগে গিয়ে বলল, উনি যেমনই হোক আমার আব্বু। আবিদ হাসলো, হেসে বলল, তোমার এই অসুর বাপকে শ্বশুর আমি বানাবোই। এখন শোনো। হুম। আবিদ সিরিয়াস কণ্ঠে বলতে শুরু করলো, ভালো মতো ভেবে নাও পরি, একবার এগোলে আর কিন্তু পেছানোর সুযোগ থাকবে না। বুক কেঁপে উঠলো পরিণীতা, তবুও সাহস জুগিয়ে বলল, তাকাবো না। হাসলো আবির, তবে গম্ভীর হাসি টেনে মুখশ্রীত কণ্ঠে বলল, পরশু। পরিণীতা সব শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, কিন্তু মাস্টার মশাই। আবির ধমকে বলল, একদম চুপ। যা বললাম তাই। মরতে তো এমনিতেও হবে, অমনিতেও হবে। তাহলে সেটা শেষ চেষ্টা করে দেখলেও ক্ষতি কি বলো? এবারে একদম চুপ মেরে গেল যেন পরিণীতা। কিন্তু ভয়ে তার হৃৎপিণ্ড লাফাচ্ছে অনবরত।
ছলৎ করে উঠল তার ভেতরটা। তবুও সে মাস্টারমশাইকে বিশ্বাস করে। আর সত্যি তো, মাস্টারমশাইকে না পেলে তাকে এমনিতেও মরতে হবে, অমনিতেও মরতে হবে। তাহলে চেষ্টা করতে সমস্যা কি? জীবনে আফসোস থাকবে না? পরিণীত নিজের মনকে বুঝিয়ে নিল, যারা তার কথা বিন্দুমাত্র ভাবে না সেও তাদের কথা ভাববে না। আবিদ পরিণীতাকে ডেকে বলল, এখন ঘুমাই আঞ্জেল? পরিণীতা সম্মতি জানিয়ে বলল, জি। আবিদ লাইট অফ করে পুনরায় শুধু শুধু রহস্যময় কণ্ঠে বলল, আর মাত্র একদিন, তারপর রেডি থাকো। আবিদের বলা ধরন দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল পরিণীতার। লজ্জা মিশ্রিত রক্তিমা ভা ছড়িয়ে পড়ল শুভ্র রাঙা মুখশ্রীতে। আবিদ রসিকতা করে বলল, কল্পনা করতে হবে না, বাস্তবে সব হবে। বি প্রিপেয়ার্ড বেবি। পরিণীতা লজ্জায় ফোন কেটে দিল। হেসে উঠল আবিদ, এবার কিছু একটা হবে, হয় বাঁচবে নয় মরবে, আর ঝুলে থাকবে না তারা। আবিদ দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে ঘুমিয়ে পড়ল। সিলেট, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, GCPSC। দুপুর 1টা। আজ এখানে মেডিসিন ক্যাম্পেইন হবে এবং তার পঞ্চম দিন আজ। আজকের পর আর 10 দিন ক্যাম্পেইন হবে, তারপর শেষ। সকল ডাক্তাররা ঢাকা ব্যাক করবে। কলেজ ক্যাম্পাসের সিঁড়ির শেফটের দেওয়ালের ওপর পা ঝুলিয়ে বসে আছে কলম্যাচ পিজি স্লপ করছে প্রিয়স্মিতা। তার নিচে সিঁড়িতে গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে তার দু একটা করে মানুষ। গুনছে রুহি, যারা, নুহা, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি। নুহা বলল, এই ভাই, বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর টাকওয়ালা কাকু আছে এটা তো আগে জানতাম না। স্নেহা বাঁকা হাসলো, শুধু যে টাক দেখলি কাঁধি, টাকের সাথে টাকাটা দেখলি না? সৃষ্টি উৎসাহ নিয়ে বলল, তাহলে এরকম টাকাওয়ালা কাকুদের টাকা ভালো থাকে বলছিস? দৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, ওই টাকে তেল মালিশ করতে করতেই তোর জীবন যাবে দেখিস। স্নেহ মুখ বাঁকিয়ে বলল, তুই শালি শুধু ভয় দেখাস। বাংলাদেশে এরকম কত ফেমাস ফেমাস কাপল আছে জানিস তোরা? ভুরু উচালো কেমন যেন, যেমন। স্নেহ কণ্ঠে দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, যেমন মুস্তাক, তিশা, টম, মিষ্টি, লাইলা, মামুন। আরেকটা আছে আপা, কিছু বললে গালি দিয়ে দেবে, তাই নামটা নিলাম না। নুহা চোখ বড় বড় করে বলল, এগুলো সব সুগার ড্যাডি। তা না হয় আর কি, কিন্তু লাইলা মামুনের কেসটা কি? স্নেহা দৃষ্টি এসে বলল, সব জায়গায় বৈষম্য খোঁজে কেন শালি? মেয়েদের সুগার ড্যাডি থাকতে পারে, তাহলে মামুনের কেন সুগার মাম্মি থাকতে পারে না? ইয়াল্লাহ ইয়াকুল্লাহ। সৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, তোর মতো বাজে কথা আর কেউ বলে না, দয়া করে এবারের মতো ছাড় দে বাপ। তোর জন্য মস্তকের মতো একটা টাকলা ভুড়িওয়ালা কাকু জুটবে, নইলে। নুহা দুষ্ট এসে বলল, কিন্তু আমাদের স্নেহা রানীর তো নির্বাণ ভাইকেই পছন্দ। নুহার কথায় চোখ বড় বড় করে তাকালো স্নেহার দিকে সে। রুহি কয়েক সেকেন্ড বিরক্ত চোখে তাকিয়ে এক্সপ্রেশন দেখিয়ে ঘাড় উঁচিয়ে প্রিয়স্মিতার দিকে তাকালো। প্রিয়স্মিতা এখনো নির্লিপ্তভাবে গা জ্বালিয়ে দেওয়ার মতো, যেন প্রিয়স্মিতার হাত থেকে পাজেলটা কেড়ে নিয়ে খচিয়ে উঠল সে। তোর ব্যাপারটা কি বলতো? আজ 4 দিন হয়ে গেল ডাক্তার চৌধুরীর কোনো পাত্তা নেই। তিনি ওই দিনের পর তো আর একবারও কলেজে আসেননি। এরপর তুইও এমনভাবে নিভে আছিস, কারণ কি? প্রিয়স্মিতা রহস্যময় তাকালো রুহির দিকে। বাঁকা এসে দল থেকে এক লাফে নেমে পড়লো। চুলের লম্বা বেনিটা পেছনে ঠেলে রুহির হাত চেপে ধরে বলল, চল। আশ্চর্য হলো রুহি, কপাল কুঁচকে সন্দেহান কণ্ঠে বলল, কোথায়? প্রিয়স্মিতা বাঁকা এসে টানতে টানতে বলল, চল শালি, দেখবি। তারপরে বলে টেনে নিয়ে গেল কলেজ মাঠের দিকে। যারা, নুহা, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি একে অপরের মুখ চাওয়াচাই করলো। এক লাফে বসা থেকে উঠে দাঁড়িয়ে স্নেহ ভুরু কুঁচকে বলল, কোথায় গেল দুজন? দৃষ্টি, সৃষ্টি, যারা, স্নেহা প্রিয়স্মিতার পেছন পেছন দৌড় দিতে বলল, তুই বসে গবেষণা কর, আমরা বরং ততক্ষণে পরবর্তী সিনটা দেখে আসি, এনজয় করে আসি। বলেই চলে গেল। নুহা নিজের ভাবনা চিন্তা ছুঁড়ে ফেলে দিল, বান্ধবীদের পিছু নিল। 90,000 স্কোয়ার ফিট বিশিষ্ট পুরো কলেজ মাঠ জুড়ে মেডিসিন ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারদের ক্যাটাগরি অনুযায়ী মাঠের বিভিন্ন প্রান্তে বাঁশ দিয়ে স্কিন টানানো এবং ছোট বড় বেশ অনেকটা প্রাথমিক চেম্বার বানানো হয়েছে। সেগুলো বিভাগ অনুযায়ী ডাক্তারদের সাধারণত মানুষের বিনামূল্যে চিকিৎসায় পরিষেবা দিচ্ছে। অর্ধভূমি পুরো মাঠ জুড়ে বিস্তৃত বয়স্ক মানুষের আনাগোনা।
ভালো মনের ডাক্তার, তাই সবাই এসেছে, ভিড় করেছে। শত মানুষ, সাধারণ মানুষের টাকার অভাবই না চিকিৎসায় পড়ে থাকতে হয় দিনের পর দিন। তারা চাইলেও একজন ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না, কারণ গুণসম্মত ডাক্তারদের ফিস অনেকটা, যা অ্যাফোর্ড করার সামর্থ্য তাদের সবার নেই। সে জায়গায় প্রতি 2 বছরে একবার সিলেটে ভিন্ন ভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন কোয়ালিফাইড ডক্টরদের নিয়ে ক্যাম্পেইন করার আয়োজন করা হয় এবং সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। প্রিয়স্মিতা রুহুর হাত ধরে টানতে টানতে মাঠের অপর প্রান্তে একটা চেম্বারের পেছনে এসে দাঁড়ালো। জায়গাটা বেশ বন জঙ্গলে ঢাকা, পাশে হতে পচা ডোবা আছে হয়তো। রুহি হাত ছাড়িয়ে নিয়ে আশেপাশে চোখ বুলালো, করে উঠলো। সাথে সাথে ওর মুখ চেপে ধরলো প্রিয়স্মিতা। রুহি পায়ের পাতায় সজায় লাথি মেরে ফিসফিস করে বলল, ওই শাড়ি চিৎকার দিতে কেস খাবি নাকি? মশার কামড় যেমন তেমন। প্রিয়স্মিতা লাথি খেয়ে আবার ব্যথায় কুঁকে উঠলো। রুহি জোরে চিৎকার দিতে চাইলো, কিন্তু প্রিয়স্মিতা মুখ চেপে ধরলো। অসহায় চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে রুহি। তার মনে মনে চিৎকার দিতে ইচ্ছে হলেও পারলো না। তার এখন ভাইরাল গানটি গাইতে ইচ্ছা করছে। আমি চিৎকার দিয়ে কাঁদিতে চাহিয়াও কাঁদিতে পারিলাম না। প্রিয়স্মিতা ছাড়তে না দেখে এবার রুহি বিস্ময় প্রিয়স্মিতার চোখের দিকে তাকালো, তারপর সজোরে লাথি মারলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল প্রিয়স্মিতা। রুহিকে ছেড়ে দিয়ে বলল, করতে চাইলেও এবার রুহি প্রিয়স্মিতার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, শালি তুই তো স্ট্রবেরি ডক্টরকে দেখানোর নাম করে এখানে আমায় আত্মীয় স্বজন ওরফে মশাকে আমার রক্ত ডোনেট করতে নিয়ে এসেছিস, আবার মশাকে কামড়াতে চুলকাতে দিচ্ছিস না। প্রিয়স্মিতা এবার কৌশলে রুহির ল্যাং মেরে নিচে ফেলে দিল। দৃষ্টি সৃষ্টি যারা স্নেহা নুহা পাশে দাঁড়িয়ে গুলুমুলু চোখে লাইভ টম অ্যান্ড জেরি কার্টুন দেখছে। যারা এসে রুহিকে টেনে তুলে শরীরে ধুলোবালি ঝেড়ে দিল। ফুক করে নিঃশ্বাস ছাড়লো, তোরা কি এখানে চুলাচুলি করতে এসেছিস আর জায়গা পাসনি? দৃষ্টি এসে যারাকে ধমকে দিল, তোকে এত মাথাপড়ি করতে কে বলেছে? ভালোই তো মজা লাগছিল দেখতে। দৃষ্টি আবার রুহি আর প্রিয়তার দিকে তাকিয়ে বলল, গার্লস তোমরা কন্টিনিউ করো। রুহি আর প্রিয়তা একে অপরের দিকে তাকিয়ে এবার দৃষ্টি পায়ের পাতায় লাথি মেরে দিল। প্রিয়স্মিতা বাঁকা হেসে বলল, এবার এনজয় কর। দৃষ্টি দুহাতে মুখ চেপে ধরে ব্যাঙের মতো লাফিয়ে উঠল। নুহা প্রিয়স্মিতার পাজেলটা সলভ করতে করতে বলল, তোদের এমন সার্কাস দেখাবি বলে কি নিয়ে এসেছিস? নুহার কথায় বাঁকা হাসলো প্রিয়স্মিতা। কলেজের ড্রেসের পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করলো। ব্লেড দেখেই ভুরু কুচকে ফেললো ওরা। দৃষ্টি কৌতূহলী কণ্ঠে বলল, তুই সুইসাইড করতে চাস প্রিয় বোন? তুই সুইসাইড করলে ওইদিকে গিয়ে কর, এখানে মরলে আমরা ফাঁসবো। আমরা বেচারা এখানে জামাইয়ের মুখটা পর্যন্ত দেখিনি। কত স্বপ্ন আমাদের জামাই হবে, হালিতে হালিতে বাচ্চা হবে, সেসব স্বপ্নে তুই এইরকম ভাবে জল ফেলতে পারিস না প্রিয়। প্রিয়স্মিতা বিরক্তি চোখে তাকালো ওদের দিকে, কোনো প্রতিক্রিয়া দেখালো না। পেছনে ফিরে খুব সূক্ষ্মভাবে মেডিসিন গ্রিন স্কিন ভার্টিক্যালকে কেটে দিল। আচমকা এমন কাণ্ডে বিস্মিত হলো মেয়েগুলো। প্রিয়স্মিতার স্কিনটুকু একটু ফাঁক করে ভেতরের দিকে দৃষ্টিপাত করলো। এসব দেখে কৌতূহল বাড়লো ওদের। ওরাও দ্রুত এগিয়ে সে স্কিনের কাটা অংশে চোখ রাখলো। অতিরিক্ত গরমে সূক্ষ্ম ফর্সা ত্বক টকটকে লাল আপেলের মতো হয়ে গেছে। শুদ্ধ এসি ছাড়া থাকতে পারে না। আর সেখানে কিনা 40 ডিগ্রি সেলসিয়াস গরমে এসি তো দূর, একটা ভালো মানের পাখা পর্যন্ত নেই। কেবল মাথার ওপরে একটা আদিকালের সিলিং ফ্যান বিকটের মতো শব্দ করে ঘুরে চলেছে। শুদ্ধ রুমাল দিয়ে নিজের কপালের ঘামটুকু মুছে পরবর্তী পেশেন্টকেও ডাকলো, আসুন। ঘরের পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো ফুলকাদাতে 40 ঊর্ধ্ব এক লোক। শুদ্ধ প্রেসক্রিপশন পেডে কলম চালাতে শান্ত কণ্ঠে বলল, বসুন। ভদ্রলোক এসে শুদ্ধের সামনের চেয়ারে বসে পড়ল। শুদ্ধ প্যাড থেকে মাথা তুলে তাকাতেই 2 সেকেন্ড পর্যবেক্ষণ করে বলল, আপনার সমস্যা বলুন। সমস্যার কথা শুনে শ্যামবর্ণের মুখটা একটুখানি হয়ে গেল। তিনি হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন, আজ কয়েক মাস হলো ডাক্তার সাহেব, খালি বুকের এ পাশে ওই পাশে 2 পাশে ব্যথা করে, আর এই জন্যই কাছে যেতে পারি না বলে বউটা খালি খিটখিট করে। শুদ্ধ মনোযোগ দিয়ে ওনার কথা শুনলো। অতঃপর টেটোস্কোপ কানে পড়ে ওনার বুকের দিকে ধরলো। জোরে জোরে শ্বাস নিন। লোকটা তাই করলো। শুদ্ধ এবার ওনার হাতের বিপি মনিটরে বাপ পরিয়ে দিলেন।
ব্লাম্বারটা হাতে নিয়ে চেপে চেপে বাল্ব করতে করতে ওনার প্রেশার মেপে নিলেন। অনেক হাই। শুদ্ধের কথায় লোকটার মাথার উপর দিয়ে গেল। লোকটা বুঝতে না পেরে বলল, এবি, হেইডা আবার কি ডক্টর সাহেব? শুদ্ধেও ওনার হাত থেকে বাফটা খুলে নিতে নিতে বলল, ব্লাড প্রেশার। মানে আপনার উচ্চ রক্তচাপ আছে, সেটা অনেক বেশি, এটা কমাতে হবে। লোকটা আবারও হতাশে একটা বড় নিঃশ্বাস ফেললো। আপনার ঘরেও যদি আমার মতো ওইরকম একটা বউ থাকতো, তাইলে বুঝতেন কেমনে সরসর করে রক্তচাপ বাইরা যায়। আচমকা লোকের এমন কথায় কেসে উঠল শুদ্ধ। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, এর আগেও কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? মুখটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার এলাকার এক ডাক্তার দেখাইছি, উনি কয়েকটা টেস্ট দিছিল। টেস্টগুলো করাইছেন? জি ডাক্তার সাহেব, সব এক্সরে আনছেন। শুদ্ধের কথায় লোকটি একটু লজ্জা পেল। মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়ে বলল, না ডাক্তার সাহেব, বউরে আনতে বউকে সাথে এনেছি, এক্সরে সাথে আনলে বউ মেরে ফেলবে। লোকটার কথায় আহমক বনে গেল শুদ্ধ। দৃষ্টি সৃষ্টি যারা স্নেহা, নুহা, রুহি, প্রিয়তা একে অপরের মুখ চাওয়াচাই করলো। একসাথে ওঠা হাসিতে ফেটে পড়লো। ঘরের পেছনে থেকে এতগুলো মেয়ের হাসির শব্দ পেতে ভুরু কুচকে ফেললো শুদ্ধ। গলা উঁচিয়ে বাইরে থেকে নার্সকে ডাকলো, সিস্টার। শুদ্ধের ডাকে এক প্রকার দৌড়ে এলো নার্স। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, জি স্যার। শুদ্ধ চোখে মুখে স্বাভাবিক গম্ভীর্যতা রেখে বলল, পেছনে কে বা কারা অসভ্যের মতো হাসাহাসি করছে? নার্স তাড়াহুড়ো করে বললেন, এখানে এখনই দেখছি স্যার, বলে ঘরের পেছনে চলে গেলেন। শুদ্ধ আবারও পেশেন্ট দেখায় মনোনিবেশ করলো। এদিকে কেউ আসছে বুঝতে পেরে প্রিয়স্মিতা, রুহি, স্নেহা, দৃষ্টি, যারা, সৃষ্টি উল্টো ভোদর দিল। দৌড়াতে দৌড়াতে লুকিয়ে ভিড়ে নির্বাণের সাথে সজোরে ধাক্কা খেল প্রিয়স্মিতা। পড়ে যেতে নিলে নির্বাণ ওর হাত টেনে ধরলো। চোখে চশমা ঠিক করে বলল, এখনই তো পড়ে যেতে চড়ুই, এভাবে ছোটাছুটি করছো কেন? নির্বাণকে দেখে যারা, স্নেহা, দৃষ্টির আর সৃষ্টি চোখের পলক যেন হাওয়া হয়ে গেল। কিন্তু ফেঁসে গেল প্রিয়স্মিতা। এখন তাকে উকিলের মতো জেরা করবে এই লোকটা। প্রিয়স্মিতা অদৃশ্য হাতে নিচের কপাল চাপড়ালো। দুনিয়ায় ধাক্কা খাওয়ার মতো আর কোনো ব্যাটা ছিল না। নির্বাণ প্রিয়স্মিতার ভাবনা সাগরে ডুবে যেতে দেখে তাকে সোজা করে দাঁড় করালো। কোমল কণ্ঠে প্রশ্ন করলো, ওইদিকে কোথায় গিয়েছিলে? বললে না তো। প্রিয়স্মিতা একটা ভেটকি মেরে বলল, ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কতটুকু গরম পড়েছে মাপতে গিয়েছিলাম নির্বাণ ভাই। কথাটা শেষ করতে জিভ কাটলো আবার। এই ছেলে কি সবসময় তাকে বাস দেওয়ার জন্য বাস ঝাড়ে থেকে বাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে নাকি বুঝতে পারে না প্রিয়স্মিতা। প্রিয়স্মিতার এমন উদ্ভট মার্কা কথায় ভুরু কুচকে ফেলল নির্বাণ। সন্ধিয়ান চোখে তাকিয়ে ভুরু নাচালো, বুকে হাত গুজে বলল, কেমন গরম পড়েছে? তার জন্য ওইদিকে কেন যেতে হবে? ফোনে তাপমাত্রা দেখে নিলেই তো হয়। আর গরম কি শুধু এদিকেই পড়েছে? সব জায়গায় তো পড়েছে, তাহলে ওইদিকে কেন? প্রিয়স্মিতার চোখে চোরের মতো যেন লুকিয়ে এদিক ওদিক সন্ধিহান ভাবে তাকাতেই সন্দেহ বাড়ল যেন নির্বাণের। সে প্রিয়তার হাত ছাড়তে আরো কোনো দিকে না তাকিয়ে কোনো প্রকার প্রশ্নে না দিতে সোজা ভোর দৌড় দিল প্রিয়স্মিতা। এতে নির্বাণের ভুল আরো কিছুটা কুঞ্চিত হলো। সে সন্ধিয়ান চোখে তাকিয়ে রইল প্রিয়স্মিতার ঝাড় পানে। মনে মনে ভাবলো, আবারও কোথায় না জানি কোন খিচুড়ি পাকাচ্ছে এই মেয়ে। নির্বাণ তপ্ত রোদে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো নিলয়। কাঁধে হাত রেখে বলল, মামা, এত গভীর প্রেমে পড়া ভালো না। একটা গান আছে, প্রেমে প্রেম করে ভরসা সাগরে অনেকে পাইলেও না কোল, পরের দিক পেয়ে লাইনটা তোর জীবনে সত্যি হয়ে যাবে। হাসলো নির্বাণ। নিলয়ের পেটে ঘুষি মেরে বলল, ডুবলেই তো মরতেও চাই, যদি সে আমায় ডুবাতে দেয়। একেবারে তলিয়ে যেতে চাই তার প্রেমের সাগরে, ভাসতে চায় না আর। বাঘা আসলো নির্বাণ, সরি নিলয়। দুজনের সাথে ভার্সিটির দিকে যেতে যেতেই বলল, তবুও মামা সামলে, এই বয়সে মেয়েদের মন কখন কোন দিকে চলে যায় তুমি বুঝতেও পারবা না।
দীর্ঘ শ্বাস ফেলল নির্বাণ, আহত কণ্ঠে বলল, এই জন্যই তো সবসময় চোখাচোখি রাখি, পাছে যদি হারিয়ে যায়, আমি যে বড় অচল হয়ে যাব তাকে ছাড়া। আর কিছু বলল না নিলয়। দিনের শেষ ভাগ বয়োজ্যেষ্ঠ মুরব্বী বললেন, রোজা রমজানের দিন নাকি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি রহমতময় হয়। আল্লাহ নাকি উনার নেক বান্দার ধৈর্যের পরীক্ষা নেয় এ সময়। প্রিয়তার কাছে কথাটা একদম সত্যি মনে হয়। তার কাছে অন্যান্য তুলনায় রোজার দিন একটু বেশি লম্বা মনে হয়, বিশেষ করে জোহরের পরের সময়টা। জানার সময় কাটতেই চায় না, খালি বুক দুক দুক করে, আলসেমি লাগে। এখন বিকাল 4:41। আজকে প্রথম ইফতারি 6:13-তে, তাই সেই অনুযায়ী প্রিয়তা, পরিণীতা, প্রেরণা, ঊষা, ইয়ানা, প্রহেলিকা ইফতারি বানানোর কাজে লেগে পড়েছে। রমজানের জন্য রান্না করছে তারা। বাড়ির গিন্নিরা ইফতারি বানাতে চাইলেও প্রহেলিকা সাফ মানা করে দিয়েছে। তাই বেলা বিকালে ওনারা একটু শুয়ে রেস্ট করছে। প্রহেলিকা মনোযোগ সহকারে আটা মাখছে। ইয়ানা, ঊষা দুই যা নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। বেগুনি, আলুর চপ, ডালের বড়া, পেঁয়াজি সব ভিন্ন ভিন্ন আইটেমের তেলে ভাজা বানানো হবে। থিরা ফল কাটছে আর প্রিয়তা খুব যত্ন সহকারে শরবত বানাচ্ছে। প্রিয়তা শরবত বানিয়ে সেটা বড় একটা জগে ভরে ফ্রিজে তুলে নিতেই পেছন থেকে তার অন্যায় টান পড়লো। পেছনে ঘুরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা। পাশ থেকে বড় গ্লাস তুলে এক গ্লাস শরবত ধরিয়ে দিল তন্ময়ের হাতে। তন্ময় চোখ পিটপিট করে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। প্রিয়তা তার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, এটা তোর কত নাম্বার ইফতারি ভাই? তন্ময় প্রিয়তার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে একশ্বাসে মেরে দিল। প্রিয়তার অন্যায় মুখ মুছে বলল, সো ইয়ামি আপু, অনেক রিফ্রেশিং। থিরা ওর মাথায় ঠুক করে ঠোকা দিল। বলি না তো, এটা তোর কয় নাম্বার ইফতারি? তন্ময় প্রিয়তার মুখের সামনে গ্লাসটা ধরে বলল, বড় আম্মু বলেছে আমি ছোট মানুষ, পুরো রোজ একবারে রাখতে পারবো না, তাই দুপুরবেলা ভাত খেয়ে অর্ধেকটা, আর সন্ধ্যায় আর বেলা তোমাদের সাথে ইফতারি করে বাকিটা, অর্ধেকটা এভাবেই পুরোটা রাখবো। তন্ময়ের কথায় ঊষার ইয়ানার চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়তা পুনরায় দীর্ঘশ্বাস ফেলে গ্লাসে শরবত ঢেলে দিল। থিরা মুখ বাঁকিয়ে বলল, কাশ আমারও এইভাবে অর্ধেক অর্ধেক করে রোজা রাখতে পারতাম। আসলেই আমাদের তাকদিরটাই খারাপ। তন্ময় দ্বিতীয় গ্লাস খেতে খেতে বলল, বড় আম্মু বলেছে এভাবে রোজা রাখা যায়, তুমি রাখবে আপু? তাহলে নাও, তুমিও খাও। শরবতের গ্লাসটা এগিয়ে দিল তন্ময়। লাফিয়ে থিরা দু কদম পিছিয়ে গেল। না না ভাই, থাক, তুই খা, আমার এত সুখের দরকার নেই। ওদের কথার মধ্যে কিচেনের সামনে এসে দাঁড়ালো প্রণয়। বড় ভাসুরকে দেখে ঊষা ইয়ানা তাড়াতাড়ি মাথা কাপড় দিল। প্রণয় সকলের দিকে এক নজর তাকিয়ে বলল, আমার একজন হিন্দু গেস্ট আসবে আজ, তাই ব্রিফের কিছু রেখো না, বলে চলে গেল প্রণয়। প্রণয়কে দেখে হার্ট ফাস্ট হয়ে গেল যেন প্রহেলিকার। মুচকি হেসে আবারও রুটি বেলায় মনোযোগ দিল। প্রহেলিকার ঠোঁটে মৃদু হাসি দেখে সহ্য হলো না প্রিয়তার। কেমন যেন বিষ খেয়ে বিষ হজম হয় না এমন এক ভাব। প্রণয়ের কথা মতো ব্রিফ আবারও ফ্রিজে তুলে শুধু মুরগির মাংস আর খাসির মাংস বসানো হলো। বানানো হচ্ছে ইফতারি। 40 মিনিট বাকি আর ইফতারের। এরই মধ্যে বড় একটা গামলা হাতে নিয়ে কিচেনের ভেতর ঢুকলো অরণ্য আর তন্ময়। এত বড় গামলা হাতে দেখে হা করে গেল সকলে। সকলেই দাঁড়িয়ে আছে তাদের কাজ দেখতে। গামলার ক্যাবিনেটের উপর রেখে তারা দিয়ে বলল, এই কালাচাঁদের বউ, সর সামনে থেকে। প্রিয়তা ভুরু কুঁচকে সরে গেল। অরণ্য ওপর থেকে বড় মুড়ি ডামটা বের করে বেশ আধা গামলা মুড়ি ঢাললো। গামলায় এত মুড়ি ঢালতে দেখে আশ্চর্য বনে গেল ঊষা, ইয়ানা। তবে প্রিয়তার্থীরা বিশেষ প্রতিক্রিয়া দেখালো না, কারণ এই কাহিনী তাদের বাড়িতে প্রতি বছরই চলে। অরণ্য গামলায় মুড়ি ঢেলে সাথে 3 প্লেট বেগুনি, 3 প্লেট পেঁয়াজু, 10টা সিঙ্গারা, 10টা চপ হাতে নিয়ে গ্লাভস পরে ভালো মতো চটকে চটকে মুড়ি মাখাতে শুরু করলো। অরণ্যের মুখে মুড়ি মাখানো দেখে ঊষা, ইয়ানা বেশি খুশি হলো। না হলে তাদের মুড়ি মাখাতে হতো। তাদের খুশি হতে দেখে ধীরা ফুস করে নিঃশ্বাস ছেড়ে দিল। জীবন ভাবি জানেরা, বেশি খুশি হয়ে লাভ নেই, মুড়ি তোমাদেরই মাখাতে হবে। পিকচার আবি বাকি হে, মেরি জান দেখো আগে হোতা হে কিয়া। থিরার কথার সারমর্ম বুঝতে পারলো না ঊষা, ইয়ানা, তবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিল তা অরণ্য। ভালো মতো মুড়ি মেখে এবার ফ্রিজ খুলে আসল জিনিস বের করলো।
গোল্লার গামলা এনে সেখান থেকে বড় বড় 8 পিস রসগোল্লা মুড়ির গামলায় ঢেলে দিল। মুড়ি মাখাচ্ছে, রসগোল্লা মেশাতে দেখে ইয়ান এবং উষার চোখ দুটো রসগোল্লার মতোই বড় হয়ে গেল। অরণ্য রসগোল্লার পাশাপাশি জিলাপি আর গুড় মিশিয়ে আবারও ভালো মতো চটকে চটকে মাখাতে শুরু করলো। মুড়ি মাখাতে মাখাতে গুড়, রসগোল্লা, জিলাপি মেশাতে দেখে ইয়ানার গা গুলিয়ে উঠল। প্রিয়তার সহ্য হলো না, সে কণ্ঠ হতাশা মিশিয়ে বলল, মুড়ির ওপর এমন অমানবিক নির্যাতনটা না চালালেও তো হয় ছোট ভাইয়া। দেখি তো বমি পাচ্ছে। অরণ্য আর একটু মিষ্টি রস মিশিয়ে মাখতে মাখতে বলল, একটু খেয়ে দেখবি কেমন স্বাদের জিনিস, এই স্বাদের ভাগ হয় না বুঝলি। এই অখাদ্যগুলো গিলতে হবে ভেবে গা গুলিয়ে উঠল প্রিয়তার। সে নাক সিটকে বলল, এগুলো সুস্বাদু, এগুলো কখনো সুস্থ মানুষের খাবার নয়, তুমি খাও। তন্ময় মুড়ির গামলা থেকে এক মুঠো মুড়ি পুড়ে দিল মুখে। অরণ্য ওর দিকে তাকে ভরে নাচিয়ে বলল, কেমন হয়েছে পিচ্চু? তন্ময় চোখ বড় বড় করে বলল, সেই এক্সপ্রেশন দিয়ে ফাটাফাটি শ্রদ্ধাদান। অরণ্য বিশ্বজয়ের হাসিতে মুড়ির গাবলা নিয়ে চলে গেল। এসব দেখে কিছু বলার ভাষা খুঁজে পেল না উষার ইয়ানা। প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলে পুনরায় মুড়ি মাখতে শুরু করলো, কারণ এসব অখাদ্য আর যাই হোক প্রণয় ভাই কোনোদিনও খাবে না। প্রিয়তা মুড়ি মাখা শেষ করে সব কিছু রেখে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সন্ধ্যা 6:01। ইফতারের সময় মাত্র 10 মিনিট বাকি। শিকদার বাড়ির ড্রয়িং রুমে মেঝেতে বড় বড় দুটো মাদুর পেতে, তার চারপাশে গোল হয়ে বাড়ির ছোট বড় সকল সদস্য ইফতারের জন্য বসেছে। বাড়ির মেয়ে বউরা যে যার স্বামীর পাশে বসেছে। বিশেষ করে প্রহেলিকা তো পারেই না প্রণয়ের কোলে উঠে বসতে। প্রণয় শুধু দাঁতে দাঁত পিষছে, অথচ কিছু বলতে পারছে না। এসব দেখে প্রিয়তার ভেতরটা জ্বলে যাচ্ছে, কয়লার মতো দিক দিক করছে তা। হঠাৎ হঠাৎ চোখে ঝাপসা হয়ে আসছে, তবুও বাড়ির সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। অরণ্য, সমুদ্র, তন্ময়, রাজ নিজের মুখের সামনে সেই মুড়ির গামলাটা নিয়ে বসে আছে। তাদের গুলুমুলু চোখগুলো সেই গামলার ওপরে স্থির। তাদের ভাবখানা এমন যেন আজানের ধ্বনি কানে আসা মাত্রই গামলাটার উপরে ঝাঁপিয়ে পড়বে। আর মাত্র কিছুক্ষণ ইতিমধ্যেই শিকদার বাড়ি কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে হাঁপ ছেড়ে বাঁচল প্রণয়। আজকে তার এসব অভিনয়ে ভেজাল মিটবে। সে বসা থেকে উঠে গিয়ে সদর দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে প্রণয়কে চেপে ধরে প্রণয়ের বয়সী এক যুবক হাস্যোজ্জ্বল মুখে কিলঘুষি মেরে বলল, শালা বেআইন বাড়ি না ভালো কথা, কিন্তু মাঝে মাঝে মনে তো করতে পারিস। আবির্ভাবকে দেখে চোখে হাসলো প্রণয়। কাজ চাপড়ে বলল, আগে বিয়ে করলে ছেলের বাপও হ, তারপর না বিয়ে বানাইতে আসবি। আবির্ভাবের ভেতরটা আস্তে আস্তে বাঁকা এসে দুষ্টু কণ্ঠে বলল, আমি তো ছেলের বাপ আজ না হয়ে ঠিক হয়ে যাব, কিন্তু তুই মেয়ের বাপ হবি কবে? আবির্ভাবের পিঞ্চ মারা কথায় প্রণয়ের মুখের হাসি নিভে গেল। আর কোনো উত্তর দিল না। প্রণয় ও আবির্ভাবে ড্রয়িং রুমে চলে এলো। প্রণয়ের সাথে এমন অপরিচিত ছেলেকে দেখে তো অনুশ্রী বেগম মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, উনি কে আব্বু? প্রণয় হালকা হেসে আবির্ভাবের সাথে পরিচয় করিয়ে দিল। ও হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডক্টর আবির্ভাব রায় চৌধুরী, আমার স্কুল জীবনের বন্ধু। ওকে আমি আমাদের বাসায় আজ ইনভাইট করেছিলাম। আবির্ভাব সবার দিকে তাকিয়ে হাসলো, বিনিময় কণ্ঠে সবার সাথে কুশল বিনিময় করলো। আবির্ভাবকে দেখে প্রেরণা ও থিরা চোখ রীতিমতো হা হয়ে গেল। থিরা গালে হাত দিয়ে প্রেরণা প্রিয়তার গায়ে ঢলে পড়লো, বুকে হাত চেপে ধরলো। হুসনে কি পড়ি শুনেছিলাম, তবে হুসনে কা পাড়া, আয় আয় ছোট আপু, মেয়ে তো গায়া। থিরার ঢং দিকে বিরক্ত হলো প্রিয়তা। চাপা কণ্ঠে ধমকে বলল, উনি প্রণয় ভাইয়ের বন্ধু, মনে হয় তোর বয়সের দ্বিগুণ থেকেও 2-3 বছর বেশি হবে, বিয়াদব। প্রিয়তার কথায় পাত্তা দিল না থিরা। ড্যাব ড্যাব করে আবির্ভাবের দিকে তাকিয়ে থাকলো। प्यार में खाया क्या कसम, बात मेरा दिल तो उस हुस्ने का पारा के लिए दीवाना हो गया रे। এবার প্রেরণাও প্রিয়তার গায়ে ঢলে পড়ল। দুজনের বুকে চেপে উঠল যেন বিহাবা মেহিম বিশাল গায়া। দুজনের দিকে তাকিয়ে বিরক্ত হলো প্রিয়তা। প্রিয়তার পাশে বসে পড়ল শ্বেতা। সে আগে ফুসফুস করতে করতে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব বেশ স্টাইল মেরেই এসেছে, দেখতে পুরো চকলেট বয় লাগছে। শ্বেতা আবির্ভাবের দিকে তাকিয়ে হেসে বলল, একবার শুধু তোকে একা হাতের কাছে পাই, তারপর মেয়ে পাঠানোর স্বাদ যদি জন্মের মতো ঘুচিয়ে না দিয়েছি তবে। আমার নামও মৃত্তিকা চৌধুরী, শ্বেতা নয়। আবির্ভাবকে দেখে সবার রিয়াকশন যেমন তেমন, তবে প্রহেলিকার রিয়াকশন দেখার মতো। সে আবির্ভাবকে দেখে যেন বিশ্বাসই করতে পারছে না। তার মনে হচ্ছে পুরো পৃথিবী তার মাথার চক্কর মতো ঘুরতে শুরু করেছে। এসি লাগানো, তারপরও প্রহেলিকা দরদর করে ঘামছে। ভয়ে তার পা জমে যাচ্ছে, হৃৎপিণ্ড মনে হচ্ছে এখনই ব্লাস্ট করবে। সে কি তবে কোনো প্রকার প্রতারণার শিকার হলো? প্রণয় আর আবির্ভাব
বসতেই প্রণয়ের ফোনটা ভাইব্রেট করে উঠল। সে পকেট হাতড়ে ফোনটা বের করতে চেহারার এক্সপ্রেশন পাল্টে গেল। বুড়ো জোড়ার মাঝে সূক্ষ্ম রেখা ভেসে উঠল। সে আবির্ভাবের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তুই বস, আমি একটু আসছি। বলে কল রিসিভ করতে বাড়ির উত্তর দিকে চলে গেল। আপাতত বসার সব জায়গায় ফুল থাকা আবির্ভাব গিয়ে পহেলিকার পাশে বসেছিল। তার ভাবনা এমন যে পহেলিকা সে কখনো দেখেনি বা চেনে না। তবে প্রহেলিকার ভয়ে তে আরও বেড়ে গেল। ভয়ে যেন সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে বাইরে থেকে ভেতরে এলো আজানের সুমধুর সুর। প্রিয়তা উষা সবার হাতে হাতে ইফতারের প্লেট তুলে দিল। সবাই বিসমিল্লাহ বলে দোয়া বলে রোজা খুলতে শুরু করেছে। তবে প্রণয় এখন আসেনি। এদিকে দেরি করে ইফতার করা উচিত নয়। তাই প্রিয়তা দ্রুত বাম হাতে শরবতের একটা গ্লাস তুলে নিয়ে ডানে দুই একটা খিচুর তুলে নিয়ে কাউকে কোনো প্রকার প্রশ্ন করার সুযোগ না দিয়ে বাড়ির উত্তর দিকে চলে গেল। প্রণয় উত্তরের বেলকুনির পেছনে বাগানে পৌঁছে গেছে। প্রণয় দ্রুত কণ্ঠে ওপাশের ব্যক্তির সাথে কথা বলছে। পার্টনার, আই উইল কল ইউ ব্যাক লেটার। ওপাশ থেকে কি বললো শোনা গেল না। তবে প্রণয় আর শোনার অপেক্ষা করলো না। কল কেটে পেছে ফিরতে কারো ছোট্ট দেহের সাথে মৃদু ধাক্কা লেগে গেল। সাথে সাথে গ্লাসটা শক্ত করে চেপে ধরল। চোখ মুখে খিচে নিয়েছে প্রিয়তা। দু হাতের ওপর দিয়ে উড়ে গেল যেন এক ঝাঁক সাদা সারস। দিনের শেষ ভাগ, সূর্য অস্ত যাওয়ার পথে। সেই অস্ত যাওয়া সূর্যের এক চিমটা কমলা রঙা আলো এসে আছড়ে পড়েছে প্রিয়তার সুশ্রী মুখশ্রীতে। আর তাতেই যেন দৃষ্টির ঘোর লেগে যাচ্ছে প্রণয়ের। বুকের ভেতরটা ছোট ছোট হৃৎপিণ্ড ধকধক করে উঠছে। মনে মনে আনমনে বলল সে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। প্রিয়তার সামনের ব্যক্তির দিকে তাকিয়ে কোনো শব্দে না পেরে ধীরে ধীরে আখির পলক মেলে উপরে তাকাতে তার নীলব চোখের কালো মণি দুটো কারো গভীর দৃষ্টির মায়াজালে বন্দী পড়ল। ঘড়ির মাঝে প্রণয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল প্রিয়তা। শরবত ভর্তি গ্লাসটা হাতে ধরতে ঘোর কাটলো প্রণয়ের। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে প্রিয়তার হাত থেকে শরবতের গ্লাসটা নিল। শরবতের গ্লাসটা ঠোঁটের কাছে নিতে তার মুখের সামনে খেজুর তুলে দিল প্রিয়তা। নিচু কোমল স্বরে বলল, নবীজির সুন্নত, খেজুর দিয়ে রোজা খুলতে হয়। তৃপ্ত চোখে তাকালো প্রণয়। প্রিয়তার হাতের মুঠো থেকে খেজুর নিয়ে মুখে পুরে দিল। হাতের আঙ্গুল ঠোঁটে আলতো করে স্পর্শ করতে এসো কেঁপে উঠল প্রিয়তা। প্রণয় এবার ঢকঢক করে গ্লাসের অর্ধেক শরবত খেয়ে নিল। এতক্ষণে যেন প্রাণ ফিরল দেহে। এবার সে তীক্ষ্ণ চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা শুকিয়ে যাওয়া শুষ্ক ঠোঁটের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল প্রণয়। প্রণয় ওর হাতে মুঠো থেকে একটা খেজুর নিয়ে তার বীজ ছাড়িয়ে প্রিয়তার মুখে দিল। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রণয় এবার নিজের আধ খাওয়া গ্লাসে সর্বটুকু প্রিয়তার মুখের কাছে ধরল। তাড়াতাড়ি খা, না হলে রোজা কষ্ট পাবে। প্রিয়তা মুগ্ধ চোখে তাকালো। খেজুর আর শরবতটা খেতে নিল। প্রণয় এবার ওর দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে বলল, এখানে কেন এলি? আমি নিজেই তো যেতাম। প্রিয়তা দৃষ্টি নত করলো, নিচু কণ্ঠে বলল, আপনার দেরি হচ্ছিল তাই। প্রণয় কোনো জবাব দিল না, কেবল আসক্ত চোখে তাকিয়ে রইল। সত্যি স্বীকার করতে তার কোনো আপত্তি নেই। এই মেয়েটার জন্য সে জীবনে কোনো সীমা অতিক্রম করতে পারে, হোক সেটা ভালো বা মন্দ। এই মুখের দিকে তাকিয়ে সে সব করতে পারে। প্রণয় ওর হাত চেপে ধরে আরও নিজের কাছে বাড়িয়ে নিয়ে আসলো। প্রহেলিকার ভয়, অস্থিরতা, হাত পা কাঁপছে অনবরত। সে কিছু খেতে পারছে না। এই ব্যাপারটা লক্ষ্য করলে অনুশ্রী বেগম। তিনি প্রহেলিকার প্লেটে একটু ফল মিষ্টি তুলে দিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা? খাচ্ছ না কেন? অন্যমনস্ক অনুশ্রী বেগম স্বাভাবিকভাবে কথা বলাই ঘাবড়ে গেল প্রহেলিকা। এবার ভয়ার্ত চোখে মাথা ঘুরিয়ে তাকালো আবির্ভাবের দিকে। অতঃপর অনুশ্রী বেগমের দিকে তাকে কোনো কথা বলার জবাব পেল না। এক প্রকার দৌড়ে চলে গেল ওপরে। ওর এমন অদ্ভুত আচরণের কারণ খুঁজে পেল না অনুশ্রী বেগম। মনে মনে ভাবলেন, কি হলো মেয়েটার? প্রহেলিকার আচমকে এমন বিহেভার হজম হলো না সাদমান শিকদার ও খলিল শিকদারের। তবে ওনারাও এক মুহূর্ত বিশেষ পাত্তা দিলেন না। তবে তাদের চোখে এড়ালো না প্রণয় ও আবির্ভাবের ঠোঁটের অদৃশ্য বাঁকা হাসি। খলিল শিকদার ভুরু কুঁচকে ভাবলেন, কি হয়েছে সেটা আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে। বাড়ির মেহমান বলে অনুশ্রী বেগম ও অনন্যা বেগম নিজের আবির্ভাবের পাশে বসে স্পেশাল মেহমানদারি করতে শুরু করেছে, যার ফলস্বরূপ কয়েক মিনিটের মধ্যে আবির্ভাবের পেটে ভরা গলায় চলে আসলো যেন। তো বসে হেসে হেসে গল্প করছে আর খাচ্ছে। তার এমন কিলার স্মার্ট দেখে ধীরার প্রেরণা নিজের নিঃশব্দে আচার খেয়ে মুখ থুবড়ে পড়ল যেন। প্রেরণা প্রিয়তা হাত জড়িয়ে ধরে বলল, তোর দুলাভাই হিসেবে কেমন লাগবে বল? প্রেরণার কথায় কপাল কুঁচকালো ধীরা। মুখ চামটা মেরে বলল,
নজর দিও না সেজু আপু, উনি তোমার ছোট বোনের হবু স্বামী। ধীরার কথায় খেকে উঠল প্রেরণা, চাপা শব্দে ধমকে বলল, ওই তোর বয়স কত? ধীরা নির্লিপ্ত কণ্ঠে বলল, এই মাসে 14 হবে। জ্বলে উঠল প্রেরণা, কান টেনে নিয়ে বলল, জানিস ওনার বয়স কত? এই প্রশ্নে আবির্ভাব উত্তর দিল, জি আন্টি, 2 মাস পর 30 হবে। আবির্ভাবের কথায় সন্তুষ্ট হলো তনুশ্রী বেগম। আবির্ভাবের কথায় মুখ খাওয়া হয়ে গেল ধীরার। প্রেরণা এবার আরো জোরে কান টেনে দিয়ে বলল, শুনেছিস? ধীরাও কম না, প্রেরণার হাতে চিমটি কেটে বলল, মারো তো কবি, বুড়ে নাহি হতা হে। প্রিয়তার তীব্রতায় চাপা কণ্ঠে আর্তনাদ করে উঠল প্রেরণা। সে তো ওদের সামনে বসেছিল, সব সার্কাস দেখছিল খুব মনোযোগ সহকারে, এনজয় করছিল ভালোই। এবার সে একটা গ্রিন অ্যাপেলে কামড় বসাতে বসাতে এইদিকে শুনিয়ে শুনিয়ে গাইল, যতই ঘুরিও রাতে, লাটাই তো আমার হাতে। সে তার গানে মুখ বন্ধ করে ধীরা ও প্রেরণা চোখ ছোট ছোট করে চাইল সে তার দিকে। সে তার ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে চলে গেল। প্রেরণা এবং ধীরা কেমন সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রইল চলে যাওয়ার দিকে। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম আধা ঘন্টা পরিচয়ে আবির্ভাবকে নিজের ছেলে বানিয়ে ফেলেছেন। অনুশ্রী বেগম আবির্ভাবের মাথায় হাত বুলিয়ে দিল, রাতের খাবার খেয়েছে আব্বু, তোমার জন্য রান্না বসাচ্ছি। একটা বিশাল হাসি দিল আবির্ভাব। অবশ্যই। প্রহেলিকা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, গা দিয়ে যেন নদীর মতো স্রোতের ঘাম ঝরছে তার। সেলোমেলো দৃষ্টি ফেলে ঘরের এমাথা থেকে ওমাথাও ব্যস্ত কদমে পায়চারি করছে। কি কালে ও কল্পনা করতে পারেনি ওই ডাক্তারের সাথে প্রণয়ের কোনো সম্পর্ক আছে। এখন যদি ওই ডাক্তার প্রণয়কে কিছু বলে দেয়, এটা ভাবতে চোখ বন্ধ করে চিৎকার দিতে ইচ্ছে করছে প্রহেলিকার। না, এটা একদমই হতে পারে না। প্রয়োজন হলে ওই ডাক্তার ও আমার রাস্তা থেকে সরিয়ে দেব, তবুও আমার প্রণয়কে হারাতে দেব না। প্রহেলিকা যেন চোখ বন্ধ করতেই দেখছে, ভয়, দুশ্চিন্তা, হতাশা তার চারপাশ থেকে আষ্টেপৃষ্টে ধরেছে তাকে। মিস প্রহেলিকা, শিকদারকে কি কান্না মানায়? উঠো, প্ল্যান করো, কিভাবে আমার সর্বনাশ করা যায়। কারো কণ্ঠে পিলে চমকে ওঠে প্রহেলিকার। ঝট করে মাথা তোলে রক্তিম চোখে তাকায় সামনে প্রণয় বাঁকা এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। প্রণয়ের বলা বাক্যগুলো প্রহেলিকার ব্রণে প্রসেস করতে চান, একটু সময় নিল। প্রণয় বাঁকা এসে এগিয়ে এসে প্রহেলিকার নিকট। প্রহেলিকার চোখ মুখ হারানোর ভয়টা কেমন জানি প্রণয়ের মনে পৈশাচিক আনন্দ দিচ্ছে। প্রহেলিকা ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়, প্রণয়কে জড়িয়ে ধরতে নিলেই 2 কদম পিছিয়ে গেল প্রণয়। শক্ত করে হুঙ্কার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। থমকে গেল প্রহেলিকা, চোখের পাতায় বিন্দু বিন্দু অশ্রু কোনারা ভর করেছে। তবে কি সব আজ শেষ হয়ে গেল? প্রণয় কি সব জেনে গেল? এখন কি ছেড়ে দেবে তাকে? কিন্তু ছেড়ে দিতে চাইলে কি আর ছাড়তে দেবে নাকি? বউ সে তার, বিয়ে হয়েছে তার, তার মৃত্যুর আগ পর্যন্ত সে কিছুতেই নিজের অধিকার ছাড়বে না। প্রণয় ঘৃণা নিয়ে বাঁচতে প্রিয়জনের ঘৃণা নিয়ে বাঁচলে বাঁচবে, তবুও ছাড়বে না। প্রণয় প্রহেলিকার মনের ভাব বুঝতে পেরে বাঁকা হাসলো। এই আবরার শিকদার প্রণয়কে ধরে রাখা তোমার কর্ম নয় মিস প্রহেলিকা শিকদার। শুধু তুমি কেন, এই পৃথিবী একজন ব্যতীত আর কারো চুল পরিমাণ সামর্থ্য নেই আবরার শিকদার প্রণয়কে ধরে রাখার। সে চাইলে ধরতে পারে, ছুঁতে পারে, ইচ্ছা করে খেয়েও ফেলতে পারে। হার ওয়ান চোজ। অন্যের প্রতি প্রণয়ের কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ জ্বলন্তর জ্বলে উঠল প্রহেলিকা। মুহূর্তে ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করে তেড়ে আসলো প্রণয়ের দিকে। প্রণয়ের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলল, কেমন পুরুষ তুমি? লজ্জা করে না নিজের বইয়ের সামনে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলো? আমাকে দেখো, আমি তোমার বউ ওই মেয়ের থেকে যথেষ্ট পরিণত নাকি? আমি আর আজকাল তোমার সুখ দিতে পারি না যে তোমার অন্য মেয়ের কথা মনে পড়ে। প্রহেলিকার কথা শেষ হওয়ার আগেই তার গায়ে সর্বশক্তিতে চর বসালো প্রণয়। মারের তীব্রতায় ছিটকে পড়ল মেঝেতে প্রহেলিকা। পুরুষালী গায়ের শক্তিতে মুহূর্তেই নরম হয়ে গেল যেন গালের পিণ্ড। ব্যথায় কান্না পেল প্রহেলিকা। সে অশ্রুসিক্ত নয়নে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মন চাচ্ছে এই মেয়েটাকে এখানে পুঁতে ফেলতে। সে প্রহেলিকার দিকে গিয়ে সে বলল, প্রহেলিকার দিকে আঙ্গুল উঠিয়ে ব্যঙ্গ কণ্ঠে, আমাকে সুখ দেওয়ার ক্ষমতা তোর নেই। তোকে আমি 5 বছর আগে বলেছিলাম তোর শরীরের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শুধু তুই কেন, এই পৃথিবীর কোনো নারীর প্রতি আমার ইন্টারেস্ট নেই, শুধু ওই একজন ব্যতীত। না হলে এই আবরাশিকদের প্রণয় যদি চাইতো, তোর থেকে 1000 গুণ সুন্দর মেয়ে প্রতিদিন সকাল বিকাল তার বিছানায় রাখতে পারতো। কিন্তু সত্যি কথা কি জানিস, ফিল পাই না। কিন্তু ওই একটা নারীকে দেখলে আমার সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে যায়। আর কিছু শুনতে চাস তুই? প্রণয়ের বল এক একটা কথা বিষাক্ত তীক্ষ্ণ বানের মতো ছুটল যেন প্রহেলিকার হৃৎপিণ্ডে। কিন্তু সে
এই মানুষটাকে কিভাবে সস্তা বাজারে মেয়েদের সাথে তুলনা করতে পারলো এটাই ভেবে পায় না প্রহেলিকা। তবুও দমে গেল না। প্রহেলিকার কণ্ঠ ঝাঁজ মিশ্রিত তাচ্ছিল্য হেসে বলল, এত সাধু পুরুষ সাজা তোমাকে মানায় না প্রণয়। ভুলে গেছো এই ঘরে কি কি করেছো রাতের পর রাত। প্রহেলিকার কথায় হেসে উঠল প্রণয়। প্রহেলিকার মুখের দিকে তাকে অট্টহাসিতে ফেটে পড়লো। কয়েক সেকেন্ডে হেসে নিজেকে সামলে নিল। নাক সিটকে বলল, বড্ড বোকা তুই। তোর মনে হয় আমি তোকে ছিঁড়েছি? এত খারাপ রুচি আমার? প্রণয়ের বলার ধরনে তাজ্জব বনে গেল প্রহেলিকা। বিশ্বাস নিতে অবিশ্বাসে চোখের পাতায় তলিয়ে গেল যেন। বাঁকা হেসে বলল, গো অ্যান্ড গডস এ মেডিসিন টেস্ট। থমকে গেল প্রহেলিকা। চোখ মুখে চরম অবিশ্বাস্য, কিন্তু ঢাকা সামলাতে পারল না সে। শরীরের সম্পর্ক না হোক, আমি তোমার বউ, তাই তুমি যতই বলো আমার হাত থেকে তোমার রেহাই নেই। এবার আরো জোরে হেসে উঠল প্রণয়। হু হু করে হাসতে হাসতে রসিকতা করে বলল, সিরিয়াস তুই আমার বউ? প্রণয়ের হাসি এবার চরম ভয়ানক। প্রহেলিকা নিজের অস্তিত্ব যেন হারিয়ে ফেলল মিনিষেই। এ কেমন মজা করছে প্রণয় তার সাথে। সব মজা কিন্তু সহ্য হয় না, এমন মজা করো না প্রণয়। প্রণয় আর কোনো জবাব দিল না। নিজের সুটকেস গোছাতে শুরু করলো। প্রণয়ের জামা কাপড় গোছাতে দেখে হাতকে কাটা দিয়ে উঠল প্রহেলিকার। প্রণয়ের বাহু জাপটে ধরে কান্না করে বলল, প্লিজ প্রণয়, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু প্রণয় তার হাত ছাড়িয়ে দিয়ে ঝেড়ে মারল মেঝেতে। প্রহেলিকা এবার কান্না করলো, আহাজারি করলো। অর্থহীন লাগলো তা প্রণয়ের কাছে। প্রহেলিকা এবার বাধ্য হলো চিৎকার দিয়ে বলল, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি সব শেষ করে দিব, মাটির সাথে মিশিয়ে দেব ওই মেয়েটাকে। আর তুমি খুব ভালো করেই জানো প্রণয়, আমি যা বলি তাই করি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। প্রহেলিকার কথায় হাত থেমে গেল প্রণয়ের। সে রহস্যময় বাঁকে এসে তাকালো প্রহেলিকার দিকে। কোনো রূপ বাক্য ব্যয় ছাড়াই ফোনটা এগিয়ে দিয়ে বলল প্রহেলিকার দিকে। প্রহেলিকা ভয়ত চোখে তাকিয়ে প্রণয়ের ইশারায় প্রহেলিকা ফাঁকা ঠকে কাঁপা কাঁপা হাতে ফোনটা বাড়িয়ে দিল। ফোনটা একটা 2 মিনিটের ভিডিও, সেখানে প্রহেলিকা স্বীকারোক্তি। সে যে কি করেছে তার বাপ চাচা মিলে ষড়যন্ত্র সবকিছু সেখানে রেকর্ড করা। ভিডিওটা দেখে প্রহেলিকা দুনিয়া যেন তুলে উঠল। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। প্রণয় ওর হাত টেনে ফোনটা কেড়ে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে ফেলল। প্রহেলিকার করুণ দশা দেখে ঠোঁট এলিয়ে হেসে উঠল, মাই ডিয়ার পাতানো বউ, তুমি চাইলে তোমার কাছে থাকা ভিডিও পাবলিক করে দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। এবার মরলে আমার জান একা মরবে না, এবার মরলে সবাই একসাথে মরবো। তুমি আমাকে তোমার বাপ চাচার সাথে ষড়যন্ত্র মিলে নরকে নিয়ে যাবে না? এবার ভাবো কি হবে, সুন্দর মতো ভাবো কিভাবে বাঁচবে তোমরা। কিন্তু যাই হোক, আমি আর তোমার সঙ্গে থাকছি না। এবার এই মিথ্যা বিয়ের নাটকও আর করতে পারছি না, তাই আমি আমার ঘরে চললাম। বাড়ির লোককে কি বলবে সেটা তোমার ব্যাপার। ওকে বেবি, বাই বাই বলে বাঁকা হাসলো প্রণয়। মূর্তির মতো দাঁড়িয়ে রইল প্রহেলিকা। আর এত বছরের পরিশ্রম সবকিছু মিনিশে শেষ হয়ে গেল। ভাবতেই তার শরীর দুলিয়ে উঠছে। মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। তার এত বছর পরিশ্রম সব যেন এক নিমিষে মিথ্যা হয়ে গেল। কত বড় প্রতারণার শিকার হলো সে। সে প্রণয়ের বউ নয়, এদের মধ্যে কিছু নেই। এসব ভাবতেই প্রহেলিকা পাগলের মতো হয়ে গেল। সারা ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। চোখ মুখে তার জ্বলে উঠল ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন। যে চোখে ধ্বংস ছাড়া আর কিছু নেই। হয়তো আজ থেকে আবার নতুন কোনো ধ্বংসলীলার সূচনা হতে চলেছে।